তাহলে আসেন আমাদের আজকের আলোচনায় আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে কথা বলবো। আমরা প্রথমে চলে যাচ্ছি যে ট্যাগ কোশ্চেনটা কি। তো দেখেন এই ট্যাগ মানে হলো যুক্ত করে দেয়া। ট্যাগ মানে হলো যুক্ত করা, এঁটে দেয়া, লাগিয়ে দেয়া, হ্যাঁ, সংযুক্ত করা, সংযুক্ত করা। আর কোয়েশ্চেন এটা বুঝতে পারতেছেন, প্রশ্ন। তাহলে আপনাকে যদি বলা হয় ট্যাগ কোশ্চেনটা কি, তাহলে আপনার কাছে মনে হবে সংযুক্ত প্রশ্ন, যুক্ত প্রশ্ন, কেউ কেউ এটাকে বলে জুড়ন প্রশ্ন। আমাদের আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনস। কেউ কেউ এটাকে অবশ্য এইভাবেও বলে ট্যাগড কোয়েশ্চেন বলে অনেকে আর কি। হ্যাঁ, তো আমরা ট্যাগড কোয়েশ্চেন না, আমরা এটা নামটা আমাদের জানা আছে ট্যাগ কোয়েশ্চেন। তাহলে আসেন খুব বেশি কথা না বাড়িয়ে আমরা ট্যাগ কোয়েশ্চেনে চলে যাই। তো প্রথমে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই ট্যাগ কোয়েশ্চেনটা প্র্যাকটিক্যাল লাইফে কি কোনো কাজে লাগে, বা বাংলা ভাষায় কি আমরা ট্যাগ কোয়েশ্চেন ব্যবহার করি? আচ্ছা, প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় আমরা ট্যাগ কোয়েশ্চেন ব্যবহার করি কিনা। এই যে দেখবেন আমরা মাঝে মাঝে যখন কারোর সাথে কথা বলি, কথা বলার সময় বলি ঠিক না, তাই না, তাই নয় কি, ঠিক কিনা, এরপর দেখবেন বলে সিল্লা এখন ঠিক কিনা, ওকে, রাইট, রাইট, ওকে, এগুলো হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। সো ট্যাগ কোয়েশ্চেনটা কি দেখেন, আমরা এটাকে এভাবে বলতে পারি, বক্তা, বক্তা মানে স্পিকার, বক্তা তার বক্তব্য সম্পর্কে শ্রোতা, লিসনার, হ্যাঁ, শ্রোতার মতামত যাচাইয়ের জন্য, বা শ্রোতা তার বক্তব্য শুনছে কিনা, বা তার মনোযোগ বক্তার বক্তব্যের দিকে আছে কিনা, এইটা জানার জন্য। তো দেখেন বক্তা তার বক্তব্য সম্পর্কে শ্রোতার মতামত যাচাইয়ের জন্য, তার আগ্রহ জানার জন্য মাঝে মাঝে বক্তা কি করে, তার বক্তব্যের শেষে ছোট্ট একটা প্রশ্ন জুড়ে দেয়। এটার নামই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, বা সংযুক্ত প্রশ্ন, বা জুড়ন প্রশ্ন। ওকে ডিয়ার, আব্দুল আজিজ ভাই, ওয়ালাইকুম আসসালাম, আব্দুল্লাহ মামুন ভাই, রাবু বেগম সহ যারা যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। দয়া করে আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিন। আজকের ক্লাসে আপনারা ট্যাগের A to Z শিখতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আপনার আর লাইফে কখনোই ট্যাগ কোশ্চেন জানার জন্য আর কোনো সোর্সের কাছে যেতে হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখেন আমরা এখন একটু দেখবো ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচারটা কি। মানে আমরা যখন ট্যাগ কোশ্চেনটা লিখবো সেটার স্ট্রাকচারটা কি হয়। তো এই স্ট্রাকচারটা জানার আগে আমাদের ট্যাগ কোশ্চেনটা কোন জায়গায় হবে, কিভাবে হবে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলি। তো আমরা যেটা মাথায় রাখবো যে স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ লিখতে হয়। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই স্টেটমেন্ট আবার কি, তাই তো? আচ্ছা, তো দেখেন ট্যাগ কোশ্চেনে মূলত এরকম হয়, প্রথমে দেয়া থাকে একটা সেন্টেন্স, প্রথমে একটা সেন্টেন্স থাকে। তবে আমরা নরমালি সেন্টেন্স বললেও ট্যাগ কোয়েশ্চেনের সময় এটাকে আমরা সেন্টেন্স না বলে স্টেটমেন্ট বলবো। তাহলে ট্যাগ কোয়েশ্চেন ব্যাপারটা হচ্ছে প্রথমে আপনাকে একটা সেন্টেন্স দেয়া থাকবে। ওকে, এই সেন্টেন্সটার পরে বা স্টেটমেন্টটার পরে আমাদেরকে একটা কমা দিতে হবে। অনেকে এটাকে কমা না বলে কেউ কেউ এটাকে সেপারেটর বলে, বিকজ ইট সেপারেটস। আপনি সেপারেটরও বলতে পারেন। প্রণব দা, লাভিং ভাই, ইভান আর্নল্ড, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা একটা সেন্টেন্স বা স্টেটমেন্ট পাবো, ট্যাগ কোশ্চেনের ভাষায় এটাকে স্টেটমেন্ট বলা হয়। হ্যাঁ, এরপরে থাকবে একটা ট্যাগ কোয়েশ্চেন বা সংযুক্ত প্রশ্ন। যেহেতু এটা একটা প্রশ্ন, এর শেষে অবশ্যই আপনাকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ওকে, তো এবার আমরা একটু এই বিষয়টার দিকে খেয়াল করি, তাহলে আমাদের জন্য বেটার হয়। আমরা যেটা মাথায় রাখবো, দেখেন এই যে স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় সেক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ স্টেটমেন্ট যা তার বিপরীত হবে ট্যাগ কোয়েশ্চেন। অন্যদিকে স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয়ে যায় সেক্ষেত্রে আমরা ট্যাগটাকে অ্যাফার্মেটিভ বানায় দেব। ওকে, আসলে আমরা ধাপে ধাপে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আসলে আমরা একটু সামনের দিকে যাই। তো আপনাদের জন্য আমি ট্যাগ কোয়েশ্চেনের স্ট্রাকচারটা লিখে রেখেছি। আমরা এখানে বলতে পারি এইটাই হলো স্ট্রাকচার। তো স্ট্রাকচারটা কি দেখেন, খুব সহজ জিনিস, এটা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্স জানতে হবে না, ইজিলি বুঝতে পারবেন। তো প্রথমে থাকবে একটা স্টেটমেন্ট, এরপর একটা কমা থাকবে, তারপরে থাকবে ট্যাগ কোয়েশ্চেন। তো ট্যাগ কোয়েশ্চেনটা কিন্তু দুই রকমের হয়, ঠিক আছে ডিয়ার? ট্যাগ কোয়েশ্চেনটা দুই রকমের হতে পারে। একটা হলো গিয়ে সেটা হতে পারে অ্যাফার্মেটিভ ট্যাগ কোয়েশ্চেন, আরেকটা হচ্ছে সেটা হতে পারে নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন। যদি আপনি অ্যাফার্মেটিভ ট্যাগ কোয়েশ্চেন লেখেন তাহলে প্রথমে আপনাকে লিখতে হবে অক্সিলারি ভার্ব, এরপরে লিখতে হবে সাবজেক্ট। আর যদি আপনি নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন লেখেন তাহলে প্রথমে লিখতে হবে অক্সিলারি ভার্ব, তারপরে নট। তবে মাথায় রাখবো আমরা যে বিষয়টা, নটকে আমরা কখনোই NOT নট এভাবে লিখতে পারবো না।
আমাদেরকে এটা কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষেপে লিখতে হবে। আমরা লিখবো এন অ্যাপোস্ট্রফি টি। তো এটাই বলা হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব নট, তারপরে আমরা একটা সাবজেক্ট লিখবো। তো দেখেন আমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেমন দেখেন হি ওয়াজ বিজি, এই সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হি ওয়াজ বিজি। তো যেহেতু স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ, সো ট্যাগ কোশ্চেনটা অবশ্যই নেগেটিভ হবে। তো নেগেটিভ ট্যাগের স্ট্রাকচারটা কি? প্রথমে অক্সিলারি ভার্ব, তার সাথে নট। তো এখানে অক্সিলারি ভার্ব আমরা ওয়াজ দেখতে পাচ্ছি, ওয়াজের সাথে আমরা একসাথে নট লাগাই দিলাম, হয়ে গেল ওয়াজন্ট। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা সাবজেক্টটাকে লিখে ফেলবো, এই যে ওয়াজন্ট হি। তাহলে দেখেন সে ব্যস্ত ছিল, ওয়াজন্ট হি, তাই না? সে কি ব্যস্ত ছিল না? তো দেখেন এই যে সে কি ব্যস্ত ছিল না, এত কিছু না, এটাকে আমরা জাস্ট বলবো সে ব্যস্ত ছিল, তাই না? এই যে তাই না, তাই নয় কি, ঠিক কিনা, তাই তো, ওকে, এগুলো হচ্ছে কি ট্যাগ কোশ্চেন। তার মানে আগের অংশে অ্যাফার্মেটিভ হলে পরের অংশে নেগেটিভ লিখতেছি। আমরা প্রথমে বেসিক দেখতেছি, আমরা ধাপে ধাপে অ্যাডভান্সড আলোচনার দিকে চলে যাব। এরপরে দেখেন পরের বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি হি ওয়াজ নট বিজি, সে ব্যস্ত ছিল না। তাহলে সে ব্যস্ত ছিল না, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। যেহেতু স্টেটমেন্টটা নেগেটিভ হয়ে গেছে, সো আমাদেরকে ট্যাগটা অ্যাফার্মেটিভ লিখতে হবে। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আগে আসে অক্সিলারি ভার্ব, দেন কামস সাবজেক্ট। এইবার দেখেন তাহলে আমরা লিখবো ওয়াজ হি। তার মানে নট যদি না থাকে, আপনি দাওয়াত দিয়ে আমন্ত্রণ জানায় নটে নিয়ে আসবেন, আর যদি নট থাকে কানের নিচে কৈশে দিয়ে নটের তাড়ায় দিবেন। এতটুকু বুঝতে পেরেছেন কিনা জাস্ট একটু কমেন্ট করেন প্লিজ। এতটুকু বোঝা গেছে কিনা একটু বলবেন প্লিজ। সেলিম রেজা ভাই একটা অদ্ভুত কথা বলেছেন, আমাদের সেলিম রেজা ভাই একটা অদ্ভুত কথা বলেছেন। সেলিম রেজা ভাই বলতেছেন যে স্যার, সরি লিখছেন দাদা থ্যাংক ইউ, এই বাক্যটাকে গুগল এবং চ্যাট জিপিটি ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছে, আপনি কি মনে করেন? সেলিম রেজা ভাই আপনি সম্ভবত আপনি ইনপুটটা খুব ভালো দেন না, এই জন্য আউটপুটটা রং আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ সেন্টেন্সটা ট্যাগ কোশ্চেন আমি আপনাদেরকে করে দিব, তখন আপনারা বুঝবেন এটা কি। এর মধ্যে যারা যুক্ত আছেন তারা একটু থ্যাংক ইউ সেন্টেন্সটা ট্যাগ কোশ্চেন করার চেষ্টা করেন তো। ও আচ্ছা, ভাই লিখছেন যে সরি ইম্পারেটিভ না ভাই, এটা ইম্পারেটিভ না, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আজীব লাগতেছে তাই না, যে ভাই থ্যাংক ইউ কেমনে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাই তো? আজকে এই যে দেখেন আমি শুরুতে বেসিক আলোচনা করছি, ধাপে ধাপে অ্যাডভান্স লেভেলের আলোচনা পাবেন ভাই, কেমনে কিভাবে এগুলো আমি ডিটেইল আলোচনা করব। জাস্ট ওয়েট এন্ড সি, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আচ্ছা, তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা বুঝতে পারলাম সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ নেগেটিভ হয়, সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগটা অ্যাফার্মেটিভ হয়। ওকে ডিয়ার, আসেন এবার আমরা ধাপে ধাপে সামনের দিকে যাই। এবার আমাদেরকে একটা মারাত্মক বিষয় মাথায় রাখতে হবে, যে ট্যাগ কোয়েশ্চেনে অক্সিলারি ভার্ব গুলোকে সবসময় ট্যাগ কোয়েশ্চেনে আমরা অক্সিলারি ভার্ব গুলোর সাথে, হ্যাঁ, অক্সিলারি ভার্ব প্লাস নট গুলোকে, হ্যাঁ, শুধু অক্সিলারি ভার্ব গুলোকে বলবো না, ট্যাগ কোয়েশ্চেনে অক্সিলারি ভার্ব প্লাস নট গুলোকে সব সময় কন্ট্রাক্টেড বা কন্ট্রাকশন ফর্মে লেখা হয়। কন্ট্রাকশন ফর্ম মানে সংক্ষিপ্ত রূপ। কিভাবে সংক্ষিপ্ত রূপ হয় আমরা দেখে নেই, এগুলো আমরা জানি, ঠিক আছে। সো আমরা এখানে লিখে রেখেছি অক্সিলারি ভার্ব উইথ নট, এখানে ভি ফর ভার্ব, নট যুক্ত অক্সিলারি ভার্ব, যেমন এম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, ওয়ার নট, তাই তো? এই যে এম নট আছে, ইজ নট আছে, তাই না? এম নট এটাকে আপনাকে লিখতে হবে আর্নট অর এইন্ট। অ্যামেন্ড বলতে কোনো শব্দ নাই। আচ্ছা, এইখানে একটা মারাত্মক তথ্য আপনাদের সাথে শেয়ার করি ভাই, মারাত্মক একটা তথ্য শেয়ার করি। আমাদেরকে ছোটবেলা থেকে বইগুলো এই বিষয়ে মানে এই যে সংক্ষিপ্ত রূপটা দেখছেন, এই বিষয়ে আমাদেরকে ছোটবেলা থেকে হিউজ পরিমাণে মিস ইনফরমেশন দেয়া হয়েছে, ভয়ঙ্কর একটা অবস্থা, ঠিক আছে। তো দেখেন এই যে এইন্ট এইটার ফুল ফর্ম কি? তো অনেকে বলবে ভাই এটা তো খুব সহজ, ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে এইন্ট এটা মূলত কার ফুল ফর্ম? এইন্ট মূলত কার ফুল ফর্ম? আসেন আমরা একটু বলে নেই আপনাদেরকে। আপনি যদি ক্যামব্রিজ অনলাইন ডিকশনারিতে চলে যান, এন্ড আপনি যদি অক্সফোর্ড অনলাইন ডিকশনারিতে চলে যান, এখন আপনারা যদি মনে করেন যে ভাই অক্সফোর্ড আর ক্যামব্রিজ তো ভুল লিখছে, তাহলে আমার আর কিছু করার নাই ভাই, ঠিক আছে। অক্সফোর্ড আর ক্যামব্রিজ যদি আপনার কাছে ভুল মনে হয়,
আর বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত বই, মানে বাংলাদেশের বইগুলোকে যদি আপনার কাছে মনে হয় যে তারা কারেক্ট লিখছে, অক্সফোর্ড আর ক্যামব্রিজ ডিকশনারি ভুল লিখছে, তাহলে আমার মাফ করে দিন, আমার আর কিছু করার নাই। হ্যাঁ, তাহলে দেখেন এই অক্সফোর্ড এবং ক্যামব্রিজ বলতেছে যে এইন্ট, এইটা মূলত কিসের সংক্ষিপ্ত ফর্ম, সংক্ষিপ্ত রূপ? এইটা হলো এম নট এর সংক্ষিপ্ত রূপ, এইটা হলো ইজ নট এর সংক্ষিপ্ত রূপ, এইটা হলো আর নট এর সংক্ষিপ্ত রূপ, এইটা হলো হ্যাভ নট এর সংক্ষিপ্ত রূপ, এটা হলো হ্যাজ নট এর সংক্ষিপ্ত রূপ। চিন্তা করেন ভাই, এই যে ছোটবেলা থেকে আমরা কত বড় একটা কট খায় আসলাম। হ্যাঁ, কি আজীব লাগছে দেখেন, আমরা কত বড় একটা কট খায় আসছি, আমাদেরকে কত বড় একটা ধোকা দেয়া হয়েছে, বোকা বানানো হয়েছে। দেখেন অক্সফোর্ড এবং ক্যামব্রিজ বলতেছে যে ain't is the contracted form of short form of am not, is not, are not, have not, has not। তার মানে am not, is not, are not, have not, has not, এই যে পাঁচটা, এই পাঁচটা অক্সিলারি ভার্বের, এই পাঁচটা অক্সিলারি ভার্বের ইনফর্মাল, এটা কিন্তু ফর্মাল না ভাই, এখানে আপনার মাথায় রাখতে হবে। ইনফর্মাল শর্ট ফর্ম হচ্ছে ain't। অথচ আমাদেরকে ছোটবেলা থেকে কি শেখানো হয়েছে জানেন? আমি খুব দুঃখ লাগে, বুঝছেন, আমার মানে আমাদেরকে শেখানো হলো যে এই নাকি হচ্ছে কি এম নট এর সংক্ষিপ্ত রূপ। কেরে ভাই, এই বাকিগুলো আপনারা কি খামচি দিছিল? জিনিস হইতেছে পাঁচটা, আপনি আমাগরে দেখাইলেন একটা, শিখাইলেন একটা, আপনি লেখলেন একটা। কে পাঁচটা লিখলে কি বেশি কলমের কালি খরচ হইতো? কালি নিলে খরচ হইতো, আমরা তো কিনে নিচ্ছি বই, তাই না? এই হলো গিয়ে ঘটনা আর কি। দেখেন এই ঘটনার পেছনে যে ঘটনাগুলো আছে এগুলো আমাদেরকে অনেক সময় বলা হয় না। আপনার বিশ্বাস না হলে আপনি এখনই অনলাইনে তো আসেনই, ইমাম হোসেন ভাই বলতেছেন বিষয়টা আজীব মনে হয়। জি ভাই, বিষয়টা আমার কাছেও আজীব মনে হয়, বুঝছেন। তো আজীব বিষয়টা আশা করি আপনাদের জন্য আজকে সজীব হয়ে গেছে। দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে এইখানেই, বুঝছেন। কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে এম নট কে সংক্ষেপে এইন্ট বলা হয়। কেন? শুধু এম নটটা তো ভাই, এটা ইজ নট হয়, আর নট হয়, হ্যাভ নট হয়, হ্যাজ নট হয়। তাহলে এটা আমরা মাথায় রাখবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আমরা মাথায় অ্যাজ ওয়েল অ্যাজ খাতায় দুটো জায়গায় রাখি, আমাদের কাজে আসবে ইনশাল্লাহ। তো যেমনটা বলছিলাম আমি বাবা, এই যে এম নট, এটা ফর্মাল হচ্ছে গিয়ে আর্নড। আর্নড আমরা বাঙালিরা আরেন্ট বলি। হ্যাঁ, আমি নিজের জীবনে কত হাজারবার, লক্ষবার, কোটিবার যে আরেন্ট বলছি, হ্যাঁ, এটা হদিস নাই। হ্যাঁ, এটাকে ইনফর্মালি এইন্ট বলা যাবে। ইনফর্মালি এইন্ট বলতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে এটা ইজ নট, আর নট, হ্যাভ নট, হ্যাজ নট সব ক্ষেত্রে এইন্ট লেখা যায়। ঠিক আছে, এই হতেছে কি ঘটনা আর কি। হ্যাঁ সুইটি, ধন্যবাদ। আচ্ছা, তবে এমেন্ট লেখা যাবে না ভাই, এমেন্ট লিখলে কিন্তু বিপদ। এবার আসেন ইজ নট, এটা হয়ে যায় ইজন্ট, আর নট, আর্নট, ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়ার নট, ওয়ান্ট। হ্যাঁ, এগুলো আমরা পারবো, এগুলোতে সমস্যা হবে না। এবার আসেন শ্যাল নট, এটা হয় শ্যান্ট, উইল নট, ওন্ট, ডু নট, ডোন্ট, ডাজন্ট, তাই না? ডিড নট, এই যে ডিডন্ট, শুড নট, শুডন্ট, কুড নট, কুডন্ট, এগুলো আমরা পারবো ইনশাল্লাহ। প্রণব দাদা বলছেন নতুন একটা জিনিস শিখলাম, ধন্যবাদ দাদা। আচ্ছা, এরপরে দেখেন এই যে আছে মাইট নট, মাইডন্ট, হ্যাঁ, মাস্ট নট, মাস্টন্ট, অট নট, অডন্ট, এই যে হ্যাভ নট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাডেন্ট, নেডেন্ট, এগুলো আমরা পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, এগুলো ইনশাল্লাহ আমরা পারবো। তো দাদা, আপনারা যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে এই যে অক্সিলারি ভার্বগুলোর সাথে যখন নট যুক্ত হয় তখন আমরা কিন্তু কোশ্চেনে গেলে তাদেরকে ফুল ফর্মে লিখতে পারবো না, আমাদেরকে এটা কন্ট্রাক্টেড ফর্মে বা শর্ট ফর্মে লিখতে হবে। যদি শর্ট ফর্মে না লেখেন ট্যাগ কোশ্চেন কখনোই হবে না। আচ্ছা, আপনাদেরকে একটা ছোট্ট তথ্য জানিয়ে দিই, আমরা 23 ফেব্রুয়ারি থেকে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা চালু করেছি। এই যে আপনারা একটু আগে দেখতে পেরেছেন যে আমরা কিভাবে যে বিষয়গুলো আমাদের জানা আছে, জানার মধ্যে যে কমতি আছে, এই বিষয়গুলো আমরা কিভাবে আপনাদের সাথে আসলে আলোচনা করি সেটা একটু আগেই বুঝতে পারছেন। যেমনটা যে এন্ড দিয়ে আমি দেখালাম আপনাদেরকে উইথ রেফারেন্স, হ্যাঁ, রেফারেন্স সহ আপনাদেরকে দেখালাম যে রেফারেন্সটা ছিল অক্সফোর্ড এবং ক্যামব্রিজ। তো আমরা প্রত্যেকটা ক্লাসে এরকম চেষ্টা করি যে আমাদের যে ভাই বোনেরা ভুল জানে অথবা আংশিক জানে সেটাকে আমাদের পক্ষ থেকে শতভাগ যতটুকু জানানো যায় এবং প্র্যাকটিক্যাল ইউজ সহকারে। তো আপনারা যারা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে যুক্ত হতে চাচ্ছেন আমাদের এই কোর্সের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। মাত্র 1500 টাকায় আপনি যেই কোর্সটা করবেন 1.5 লাখ টাকা ইনশাআল্লাহ ইংরেজির এতটা উন্নয়ন করা সম্ভব হবে না। সো আমাদের সাথে যুক্ত থাকলে ইনশাআল্লাহ আশা করি অনেক ভালো কিছু করতে পারবেন। যারা সংযুক্ত হতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করেন। এইবার আসেন এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখি, সেটা হলো অনেক সময় স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব দেয়াই থাকবে না।
তাহলে দেখেন অনেক সময় দেখবেন স্টেটমেন্ট দেয়া আছে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। তা অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি করব? ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে স্টেটমেন্টের মেইন ভার্ব থেকে অক্সিলারি ভার্ব বের করে নিতে হয়। এক্ষেত্রে আমরা দেখব স্টেটমেন্টে মেইন ভার্ব কি আছে। ঠিক আছে, এই যে আমি এখানে লিখে রেখেছি, যদি আপনি স্টেটমেন্টটাতে দেখেন যে V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম আছে, সেক্ষেত্রে আপনি ধরে নেবেন ডু। যদি থাকে V2 অর্থাৎ ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আপনি অক্সিলারি ভার্ব ধরে নেবেন ডিড। আর যদি ভার্ব 1 অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে এস, ইএস অথবা আইইএস যুক্ত থাকে, এস, ইএস অথবা আইইএস যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা এই জায়গাটাতে লিখে ফেলবো ডাজ। তো আপনাদের জন্য আমি এখানে एग्जांपल দিয়ে রেখেছি। দেখেন যেমন এক নাম্বার হি হেল্পস মি, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই কিন্তু ভার্বের সাথে আমরা একটা এস দেখতে পাচ্ছি, সো এটা আমাদের জন্য হচ্ছে ডাজ। এখন সামনের অংশে যেহেতু অ্যাফার্মেটিভ, পরের অংশে আমাদের কি দরকার বাবা? আমাদের দরকার নেগেটিভ। সো নেগেটিভ হলে আমরা এখানে কি করব? অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করব। এই যে হি হেল্পস মি, ডাজন্ট হি? সে আমাকে সাহায্য করে, তাই না? আচ্ছা সুইটি বলছেন আপনার মাধ্যমে অনেক কনফিউজিং বিষয়গুলো স্বচ্ছ ধারণা পাই, ধন্যবাদ। আর্নল্ড ভাই ধন্যবাদ। পার্টস অফ স্পিচের ক্লাস কবে শুরু করবেন? আচ্ছা ইমাম হোসেন ভাই সহ যে ভাই বোনেরা আমাদের সাথে এখন যুক্ত আছেন, আপনাদেরকে বলি আমরা 1 থেকে 5 রোজার মধ্যে ইনশাআল্লাহ পার্টস অফ স্পিচের একটা A to Z কোর্স চালু করতেছি, যেখানে ক্লাস থাকবে 15 থেকে 17টা। এখানে পার্টস অফ স্পিচের ইনশাআল্লাহ একদম A to Z ডিটেইলড আমরা শেষ করাই দেব আপনাদেরকে। কোর্স ফি হচ্ছে মাত্র 400 টাকা। ওকে, যারা আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট তারা 300 টাকা দিতে পারবেন। এরপরে ইনশাআল্লাহ এই কোর্সটা করার পরে আপনি যদি বাসায় স্টাডি করেন, আমাদের ম্যাটেরিয়াল গুলো যদি দেখেন, ইনশাআল্লাহ আপনাকে পার্টস অফ স্পিচে আটকানো কারোর জন্য সহজ হবে না। ওকে, আচ্ছা তো এইখানে আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি আমরা, উই টেক টি, আমরা চা খাই। তো এই যে দেখেন তো উই টেক টি আমাদের কিন্তু জানা আছে বাবা, হ্যাঁ আমাদের জানা আছে যে টেক হলো V1, took V2, taken V3। তাহলে যে V1, V2, V3 যেহেতু took দেয়া আছে, take দেয়া আছে, দ্যাট ইজ এটা V1। আর V1 মানে কি? ডু। এইখানে যেহেতু অ্যাফার্মেটিভ দেখতে পাচ্ছেন, তো পরের অংশ নেগেটিভ হবে, হয়ে গেল ডোন্ট উই। সিমিলারলি দেখেন she helped me, এই যে V2 আছে, didn't she? গিট্টুটা লাগবে আইসা ডি নাম্বারে, কারণ আমাদের জানা আছে যে খাট 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 তিনটাই সেম। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই তিনটেই যদি সেম হয় তাহলে আমি কেমনে বুঝবো? আচ্ছা এই যে দেখেন তো এখানে কি লেখা আছে? হি, হি এর পরে দেয়া আছে খাট। অনেকের কাছে মনে হতে পারে ভাই এটা V1, ভাই এটা V2, V3 বলা যাবে না কারণ অক্সিলারি ভার্ব নাই, তো এখানে V3 সাবজেক্টের ইমিডিয়েট পরে হওয়ার সম্ভাবনা নাই। এবার আমরা একটু দেখবো, এক ভাই জিজ্ঞেস করতেছে স্যার টাইমটা, ভাই টাইমটা হবে হচ্ছে যেহেতু রমজান মাস তো আমাদের টাইমটা হবে হচ্ছে গিয়ে জোহরের নামাজের পর বা আসরের নামাজের পর পর। জোহরের নামাজের পর পর আর কি, আমরা 3টা থেকে শুরু করবো আর কি, 3টা থেকে 3:30টায় শুরু করবো আর কি ক্লাসগুলো। তো 3টা থেকে 3:30টায় হবে। কেউ যদি সরাসরি ক্লাস দেখতে না পান, লাইভ মানে পরবর্তীতে রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারবেন। আচ্ছা তাহলে একটু খেয়াল করেন, এই যে হি এর ক্ষেত্রে আপনার কাছে মনে হতে পারে এটা কি V1 ধরবো নাকি V2 ধরবো? ভাই এটা যদি প্রেজেন্ট টেন্স হতো, মানে এখানে যদি V1 ধরতাম, সাবজেক্টটা কিন্তু দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ওই ভার্বটার সাথে এস ইএস যুক্ত হয়। যেহেতু এই ভার্বের সাথে এস ইএস আইইএস কোনো কিছুই যুক্ত নাই, সো এইটা নিঃসন্দেহে V2। আর V2 বলেই এখানে আমরা লিখলাম ডিডন্ট হি। ওকে, ডিডন্ট হি। লাভিন জিজ্ঞেস করতেছে যে আমাদের কোর্সে কি পার্টস অফ স্পিচ? ভাই আপনাদের কোর্সে তো পার্টস অফ স্পিচ থেকে শুরু করে A to Z সব গ্রামারে আছে, প্রায় 40টা গ্রামাটিক্যাল আইটেম রয়েছে। আর এখানে আমরা জাস্ট পার্টস অফ স্পিচ গুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, এখানে আমরা মডার্ন গ্রামার এবং ট্র্যাডিশনাল গ্রামার বোথ, হ্যাঁ, দুই ভিউ থেকে দেখবো ইনশাআল্লাহ আমরা। আচ্ছা তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এইবার আসেন ভাই এই তথ্যটাতে, হ্যাঁ এই যে এই তথ্যর যেটা, এই তথ্যটাতে 3টা স্টার মাইরা রাখেন। এটা একটা সুপারস্টার তথ্য, সুপারস্টার একটা ইনফরমেশন, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এটা অনেকে দেখবেন আপনাকে বলবে না, সেটা হলো ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে কখনোই নাউন বসে না, বরং প্রোনাউন লিখতে হয়। তাহলে আমরা যেটা মাথায় রাখবো, ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে আপনি কখনোই নাউন লিখতে পারবেন না।
এইটা নিয়ে আমার সাথে এক ভাইয়ের একবার মারাত্মক তর্ক হয়েছিল, বুঝছেন। ট্যাগ কোয়েশ্চেনটা আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, ট্যাগ কোয়েশ্চেনটা ছিল এরকম, এটা নিয়ে এক ভাই আমার সাথে মারাত্মক ভয়ঙ্কর তর্ক করছে সে। আচ্ছা, তর্কটা কি দেখেন, তর্কটা ছিল এরকম আর কি, আল্লাহ ইজ ওয়ান। তো এই ভাই আমারে বলতেছে, ভাই এইখানে আপনারা খেয়াল করেন, কিন্তু এটা নিয়ে আপনাদের মনের মধ্যে অনেক সংশয় থাকতে পারে, দ্বিধা থাকতে পারে, টেনশনে পড়তে পারেন যে ভাই মারাত্মক বিষয় তো দেখবেন। তো আমার সাথে যেই ভাই ঝগড়া করতেছিল, উনি আমার সাথে কোন রেফারেন্সে ঝগড়া করছে জানেন? তিনি আমার সাথে ঝগড়া করছে সূরা ইখলাস নিয়ে, কুল হু আল্লাহু আহাদ। হ্যাঁ, এটা নিয়ে এসে আমার সাথে ঝগড়া শুরু করছে আর কি। এন্ড গিট্টুটা কোন জায়গায় লাগছে জানেন? উনি আমারে বলতেছে, ভাই আমরা তো জানি আল্লাহ পুরুষ না নারী, আমরা কি জানি? আল্লাহ তো নিরাকার, তাহলে আল্লাহর ক্ষেত্রে আপনি কি জন্য হি লিখবেন, কি জন্য সি লিখবেন? লেখা যাবে না, আল্লাহর ক্ষেত্রে আল্লাহ লিখতে হবে। ওই লোকটারে আমি এত চেষ্টা করেও বুঝাইতে পারলাম না যে ভাই আপনি তো এখানে কোরআনিক ল্যাঙ্গুয়েজ বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পড়তেছেন না, এটা তো হচ্ছে ভাই ইংলিশ ভাষা, ঠিক আছে? এটা তো আর ওহির ভাষা না, আপনাকে বুঝতে হবে। তো পরবর্তীতে ওনাকে আমি বললাম যে ভাই এই তথ্যটা মাথায় রেখেন, তাহলে আপনার আর জীবনেও সমস্যা হবে না। সেটা হলো ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে কখনোই নাউন বসে না, বরং প্রোনাউন লিখতে হয়। তাহলে এবার দেখেন, ঠিক আছে, আপনার কাছে কষ্ট লাগতে পারে যে ভাই আল্লাহ, আল্লাহ তো সুপ্রিম পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমি ধরবো না, আমার কাছে আল্লাহকে, ভগবানকে, গডকে, ঈশ্বরকে রাম শাম যদু মধু কদুর লগে মিলাইতে মনে চায় না, এটা আমারও মনে চায় না। বুঝতে পারছেন তো বিষয়টা ভাই? এখন আমার যদি কখনো আল্লাহ তাআলা সুযোগ সুবিধা দেয়, তো আমি তখন মানে আমি একটা জাস্ট প্রস্তাবনা রাখবো আর কি, যে আল্লাহকে সুপ্রিম পারসন বলা হোক। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, দেখেন আল্লাহ দিয়ে যখন গডকে বোঝানো হয়, তখন কিন্তু আল্লাহর পরিবর্তে আমরা যখন যে হিটা লিখি, এই হিটাকে আমরা বড় হাতের লিখি, অর্থাৎ এটাকে বড় হাতের বা ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটারের আরেকটা নাম হচ্ছে আপার কেস, আমরা কিন্তু এটাকে আপার কেসেই লিখি। এই যে দেখেন আমি আপার কেসে হি লিখলাম, এখানে যদি রানা থাকতো তাহলে তো আমি বড় হাতের এইচ লিখতাম না। আল্লাহকে সর্বোচ্চ সম্মান বা ভালোবাসা, শ্রদ্ধা দেখা এখানে কিন্তু বড় হাতের এইচ লেখা হয়েছে। তো এইটাই আর কি বিষয়, অনেকে এটা বোঝে না, তারা ঝগড়াঝাটি শুরু করে দেয় যে আল্লাহ নিরাকার, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এইরকম মনে করেন। তো এখন বিষয়টা বুঝতে হবে ভাই, আমি তো বাংলা দিয়ে ইংরেজিতে জাজ করতে পারবো না, অ্যারাবিক দিয়ে ইংলিশে জাজ করা যাবে না, এটা তো ইংরেজি একটা ভাষা, তাই না? এই আর কি। আচ্ছা, তাহলে যে বিষয়টা বলতেছিলাম ভাই, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে আমরা কখনোই নাউন লিখবো না, তাহলে কি লিখবো আমরা? আমরা প্রোনাউন লিখবো। ওকে ডিয়ার, আমরা এখানে প্রোনাউন লিখবো। এবার একটু আসেন সাবজেক্ট অফ স্টেটমেন্ট, যদি স্টেটমেন্টের সাবজেক্টটা কি হয় বা স্টেটমেন্টের সাবজেক্ট কি থাকলে ট্যাগের সাবজেক্টটা কি হবে? সাবজেক্ট অফ ট্যাগ, যদি কোনো স্টেটমেন্টে নেম অফ আ মেল, একজন বেডা মানুষের নাম থাকে, যেমন রানা, তাহলে আপনি লিখবেন হি। যদি নেম অফ আ ফিমেল পারসন অফ ফিমেল, তাহলে এখানে রূপা থাকতে পারে, সুমি থাকতে পারে, রুনা থাকতে পারে। হ্যাঁ, মেয়ে মানুষ থাকলে আমরা লিখবো শি। এরপরে দেখেন, যদি কখনো অল থাকে, ঠিক আছে, যদি কখনো অল থাকে, হ্যাঁ, এবং অলের পরের ভার্বটা যদি সিঙ্গুলার হয়, খেয়াল করবেন কিন্তু, যদি কখনো অল থাকে এবং অলের পরের ভার্বটা যদি সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে ওই অলের পরিবর্তে আপনাকে ইট লিখতে হবে। আর যদি অলের পরে যেই নাউনটা আছে, সেই নাউনটা যদি প্লুরাল হয়, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, কাজে লাগবে ইনশাল্লাহ। অথবা আমাদের লাইভটা একটু শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দেন, কাজে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? অলের পরে যদি ভার্ব থাকে যেটা সিঙ্গুলার, তাহলে আমরা ইট ধরে নিব। অলের পরের নাউনটা যদি প্লুরাল হয়, তাহলে আমরা সেইখানে দে ধরে নিব। আমি প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান আপনাদেরকে এক্সাম্পল দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, এগুলো আমরা একটু মাথায় রাখি ইনশাল্লাহ। এইবার চলে আসেন, আপনি যদি বডি পান, হ্যাঁ, আমরা যদিও বডি বলি, ইটস প্রনাউন্স লাইক বডি, ঠিক আছে, তাহলে দেখেন আপনি যদি এরকম বডি পান, সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি, ওকে, যে কোনো বডি থাকলে আপনাকে দে লিখতে হবে, যেমন সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি। একইভাবে আপনি যদি ওয়ান পান, লাইক সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, তাহলে আপনাকে দে লিখতে হবে। আপনি যদি থিং পান, লাইক সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, তাহলে আপনাকে ইট লিখতে হবে। দ্যাট ইজ সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং। হ্যাঁ, তাহলে বডি থাকলে আমরা কি লিখবো? দে লিখবো। ঠিক আছে, বডি থাকলে আমরা দে লিখবো, ওয়ান থাকলে আমরা দে লিখবো, থিং থাকলে আমরা ইট লিখবো। ঠিক আছে বাবা? রাতুল, 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 রাতুল। আচ্ছা, যাই হোক, একটা আইডিতে ওনার নাম 4 বার লেখা আর কি,
উনি বলছেন যে স্যার একটা বেসিকের ভালো গ্রামার বই সাজেস্ট করুন। ভাই বেসিকের জন্য প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ এস.এম. জাকির হোসেন স্যারের রোহেল পাবলিকেশনের, হ্যাঁ, এই প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে বাংলা ভাষায় মানে বেসিক যাদের প্রবলেম আর কি, এর উপরে আর কোনো বই নাই ভাই। ঠিক আছে রাতুল ভাই। আচ্ছা এইবার দেখেন আল্লাহ অথবা গড, হ্যাঁ, আল্লাহ যদি থাকে অথবা গডের জিটা যদি বড় হাতের থাকে, হ্যাঁ, তাহলে আপনি এখানে অবশ্যই হি লিখবেন। আর যদি গড এরকম থাকে আর কি, ছোট হাতের যদি গড থাকে তাহলে আপনি হি লিখবেন, সেটা ছোট হাতের হবে। যেমন ছোট ছোট দেবতাদেরকেও গড বলা হয়। যেমন আমি ইংরেজির স্টুডেন্ট, হ্যাঁ, আমি ইংরেজিতে অনার্স করেছি, মাস্টার্স করেছি, আল্লাহর অশেষ রহমতে সেকেন্ড মাস্টার্সে আমি অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স নিয়ে পড়ছি। মানে আমি প্রথমে লিটারেচার নিয়ে মাস্টার্স করেছি, পরে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স। তো দেখেন ওই আমরা যারা ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছি, এখানে অনেক ভাই বোনে আছেন যারা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন। তো আমাদেরকে কিন্তু আসলে হিন্দু ধর্ম পড়ানো হয় নাই, আমাদেরকে দেখবেন সেই গ্রিকদের, আমাদেরকে সাধারণত প্যাগান ধর্মের অনেক কিছুই পড়ানো হয়েছে। তো ওইখানে আমরা দেখতে পাই যে যারা ডেমি গড, যারা সেমি গড বা যারা ছোট ছোট গড আর কি, দেখা গেছে আপনারা এটা কেমনে বলি আর কি, সাহিত্য বলতে গেলে এগুলো বলতে হয়। সেটা হচ্ছে কি দেখবেন অনেক সময় স্বর্গের দেবতারা মর্তের কোনো নারীকে দেখে প্রেমে পড়ে গেলে, হ্যাঁ, প্রেমে পড়ে গেলে, তাহলে চিন্তা করেন মানে দেবতা হচ্ছে স্বর্গের, আর মর্ত মানে পৃথিবীর যে নারী তাকে দেখে সে প্রেমে পড়ে গেছে। প্রেমে পড়ে গিয়ে যাই হোক তাদের মধ্যে একটা মেলামেশার ফলে যে সন্তান জন্ম নেয়, খেয়াল করেন কিন্তু বাপ গড, মা কি, মা হচ্ছে নর্মাল হিউম্যান বিং, অথবা এমন হইতে পারে মা গড, বাপ হচ্ছে হিউম্যান বিং। এদেরকে বলা হয় সেমি গড অর ডেমি গড। এই ডেমি গড সেমি গড গুলোকে ছোট হাতের জি দিয়ে এক্সপ্রেস করা হয়। তাই যদি গড শব্দটা ছোট হাতের জি দিয়ে থাকে, যদি এরকম থাকে, দ্য গড ওয়াজ হিয়ার, তাহলে আপনাকে লিখতে হবে ইজন্ট হি। এই হি কিন্তু ছোট হাতের হবে, কারণ এটা জাস্ট ছোট দেবতা, উনি গড না। কিন্তু মাস্টার্সের একটা বই আছে নাকি ইংরেজি মাস্টার, হ্যাঁ, মাস্টার নামে একটা বই আছে, আপনি ওইটাতে আসলে বেসিক গ্রামার পাবেন না, ওটা প্র্যাকটিসের জন্য বেস্ট বই, হ্যাঁ, ওয়ান অফ দ্য বেস্ট বুকস বলতে পারেন। আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছেন, আল্লাহ বা গড থাকলে আমরা হি লিখবো, তবে গড জিটা যদি বড় হাতে থাকে তাহলে আপনি বড় হাতের এইচ লিখবেন, ছোট হাতের যদি জি থাকে ছোট হাতের লিখবেন। এরপরে যে বিষয়টা দেখবো আমরা, যদি অফ আস থাকে, যেমন আমরা এখানে লিখতে পারি অল অফ আস, আমরা এখানে লিখতে পারি মোস্ট অফ আস, আমরা এখানে লিখতে পারি ম্যানি অফ আস, থাকলে আমরা এটাকে কনভার্ট করে ফেলবো উই দিয়ে। যদি অফ ইউ থাকে, যেমন অল অফ ইউ, তোমাদের সবাই আমার বাসায় দাওয়াত রইলো, ঠিক আছে, তার মানে কি তোমাদেরকে দাওয়াত দিলাম আমি। তারপরে দেখেন এটা হতে পারে অফ দেম, অল অফ দেম, অল অফ ইউ, অল অফ আস, মোস্ট অফ ইউ, মোস্ট অফ দেম, ওকে, মোস্ট অফ আস। তাহলে দেখেন অফ ইউ থাকলে ইউ বানাবো, অফ দেম থাকলে আমরা দে বানিয়ে ফেলবো। আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাব, ঠিক আছে ডিয়ার, আমরা জাস্ট আমাদের সাথে একটু থাকেন। এই মুহূর্তে আমাদের সাথে দেখা যাচ্ছে অলমোস্ট প্রায় 75 জনের মতো যুক্ত আছেন এই মুহূর্তে। যারা যুক্ত আছেন, হ্যাঁ, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, দয়া করে লাইভটা একটু শেয়ার করে দিবেন, ওকে। আচ্ছা তাহলে আমরা পারবো ইনশাল্লাহ। এইবার আসেন আরেকটা বিষয় আমরা মাথায় রাখবো, একের অধিক ব্যক্তি থাকলেও আপনি দে লিখবেন, একের অধিক বস্তু থাকলেও আপনি দে লিখবেন। যেমন আপনি যদি বলেন মাই ব্রাদার্স, এই যে দেখেন আপনার ভাইয়েরা, একের অধিক ব্যক্তি, এইখানে আপনাকে দে লিখতে হবে। আবার আপনি যদি বলেন মাই বুকস, এই যে দেখেন একের অধিক বই মানে বস্তু এগুলো, এরপরও আপনাকে দে লিখতে হবে। তাহলে আমরা মাথায় রাখবো একের অধিক ব্যক্তি হোক আর একের অধিক বস্তু হোক, আমাদেরকে অবশ্যই দে লিখতে হবে, ঠিক আছে। সারিয়ার শাহেদ ভাই লিখছে স্যার আমিও লিটারেচারের স্টুডেন্ট। আচ্ছা সারিয়ার ভাই। এরপরে দেখেন যে জিনিসটাকে ধরা ছোঁয়া দেখা গোনা যায় না, যেটারে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, গোনা যায় না, এগুলোর পরিবর্তে আমরা ইট ধরে নিব। তো নরমালি আমরা এটাকে বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ, আর এটা বলতে পারি ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউনগুলোর পরিবর্তে আমরা ইট ধরে নিব, ঠিক আছে ডিয়ার। আচ্ছা এবার দেখেন যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন থাকে, যেমন যদি এরকম থাকে আই, ইউ এন্ড হি, আমি, তুমি ও সে, মানে কি আমরা, তখন হয়ে যাবে উই। যদি সেকেন্ড পারসন আর থার্ড পারসন থাকে, যেমন যদি থাকে ইউ এন্ড হি, তুমি এবং সে, তখন হয়ে যাবে কি ইউ, তোমরা। এবার যদি এরকম থাকে হি এন্ড শি, মানে ছেলেটা এবং মেয়েটা, সে এবং তিনি,
তখন এটা হয়ে যাচ্ছে দেই। এটাই আমি বলেছি যে 1 2 3 মানে ফার্স্ট সেকেন্ড থার্ড পারসন একসাথে থাকলে আপনাকে লিখতে হবে উই। এটাকে আমরা এইভাবে বলতে পারি, বা বা আরেকটা বিষয় আরেকভাবে থাকতে পারে, এটা যে একটা ফার্স্ট পারসন থাকবে সাথে একটা সেকেন্ড পারসন বা থার্ড পারসন থাকবে। ঠিক আছে ডিয়ার? এরপরে দেখেন শুধু দিস অথবা দ্যাট থাকলে আপনি দিস অথবা দ্যাটও লিখতে পারবেন, চাইলে ইটও লিখতে পারবেন। কিন্তু দিসের সাথে যদি একটা নাউন চলে আসে বা দ্যাটের সাথে যদি একটা নাউন চলে আসে, যেমন দিস পেন্সিল, দিস বুক, সেক্ষেত্রে আপনি ইট লিখে ফেলবেন। ওকে, সুইট মিয়া বলছেন অনেকদিন পর এমন একটা ক্লাস পাইলাম আল্লাহর রহমতে। ধন্যবাদ সুইট ভাই, জাযাকাল্লাহ। স্যার আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর বই লেখা শুরু করে দেন, আপনার একটা বই পড়ে তৃষ্ণা মিটবে না, একাধিক বই চাই। বাবা আমার একটা বই তো এই যে ফেব্রুয়ারি মাসে বের করার কথা ছিল, তো অসুস্থতা এবং আরো কিছু পারিপার্শ্বিক সমস্যার কারণে বের করতে পারি না। আমি নিজেই আসলে লজ্জা পাচ্ছি যে ফেব্রুয়ারি মাসে আপনাদেরকে বইটা আমার দেওয়ার কথা ছিল, আমি পারি নাই। দেখি অ্যাজ সুন অ্যাজ পসিবল, হ্যাঁ যত দ্রুত পারি আমি আর কি ইনশাল্লাহ চেষ্টা করছি। আমার টোটাল 4টা বইয়ের কাজ চলতেছে আর কি, জানি না মানে বাকি 3টা কত দ্রুত আনতে পারবো, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে, আমি মারা যাওয়ার পরও ইনশাল্লাহ ইনশাল্লাহ ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ আমার ইনশাল্লাহ বইগুলোর মাধ্যমে আমাকেও সওয়াব দিবে এবং আমাদের বাংলাদেশের অনেক ভাই বোন হ্যাঁ এর দ্বারা উপকৃত হবে ইনশাল্লাহ। ধন্যবাদ হাসিবুল ইসলাম হাসান হাসিব ভাই। তাহলে ভাই দেখেন দিস বা দ্যাট থাকলে দিস দ্যাট অর ইট লিখতে পারবেন, কিন্তু দিস অথবা দ্যাটের পরে যদি নাউন থাকে যেমন দিস পেন্সিল, দিস বুক, ওকে, সেক্ষেত্রে আপনাকে ইট লিখতে হবে। কিন্তু যদি থাকে দিস লেডি, তখন আবার ইট লিখেন না, দিস লেডি, এই মহিলাটা, দিস লেডি, তখন আপনাকে লিখতে হবে শি। আপনি যদি বলেন দ্যাট পারসন, তখন আবার লিখতে হবে হি, দ্যাট ম্যান। ওকে, আচ্ছা এবার চলে আসেন, যদি শুধু দিস অথবা দোজ থাকে তাহলে আপনি দিস দোজ লিখতে পারবেন, চাইলে দেও লিখতে পারবেন। তবে দিস এবং দোজের সাথে নাউন থাকে তখন দে লিখতে হবে। যেমন যদি এরকম থাকে দিস বুকস, এটা হয়ে যাচ্ছে দেই। ওকে ডিয়ার? এরপরে দেখেন ইচ এবং এভরির সাথে যদি একটা নাউন থাকে তখন আমরা তার পরিবর্তে দে ধরবো। এটা ডাবলিং চলে আসছে, এটা আমি কেটে দিলাম। সো এই বিষয়গুলো যদি আপনার আমার মাথায় থাকে, খাতায় থাকে, তাহলে ইনশাআল্লাহ ট্যাগ কোশ্চেন নিয়ে আমাদের আর কখনোই সমস্যা হবে না। এইবার আসেন, আমরা তো এগুলো দেখলাম, এখন আমরা কিছু এক্সাম্পলে চলে যাই। তাহলে 1 নাম্বার এক্সাম্পল, হ্যানা হেল্পস মি। হ্যানা আবার বলেন না যে চাচা হ্যানা কোথায়, চাচা হ্যানা মির্জালাল সুমন স্যারের ক্লাসে আছে, ক্লাস করতেছে, সামনে বিসিএস এক্সাম। ঠিক আছে? তাহলে এই যে দেখেন হ্যানা, হ্যানার একটা বেডি মানুষ ধরে নিতে পারেন, তাহলে আপনি বলবেন শি। আর যদি বেড়া মানুষ বা পুরুষ মানুষ ধরেন তাহলে হবে হি। এখন অনেকে বলতে পারেন ভাই হ্যানা কি পুরুষ মানুষ হয় নাকি? কারণ বাংলাদেশের আবু হ্যানা অনেকে চেনেন না। ঠিক আছে? আচ্ছা দেখেন এটা হচ্ছে কমন নেম আর কি। তাহলে হ্যানা হেল্পস মি, আমরা জানি ভার্বের সাথে এস থাকলে সেটা ডাজ হয়ে যায়। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো ডাজন্ট শি। আর যদি পুরুষ মানুষ ধরতেন তাহলে লিখতেন হি। এবার আসেন হাসিব হেল্পস মি, সেম কথা, পুরুষ মানুষ থাকলেই সেম ঘটনা, আমরা কি লিখবো? ডাজন্ট হি। এইবার আসেন তো ভাই মোস্ট অফ আস, আমরা একটু আগে দেখেছিলাম যদি অফ আস থাকে এটাকে কনভার্ট করে আমরা কি বানাই? উই। এবার দেখেন বলা হচ্ছে মোস্ট অফ আস টেক টি। ধরে নেন আমরা প্রণব ঘোষ দাদার এলাকায় গেলাম, 4-5 জন মিলে গেছি, যাওয়ার পরে এবার জিজ্ঞেস করতেছে যে ভাই আপনারা কি চা পান করেন, আপনারা কি চা খান? তখন বললাম ভাই কি বলেন, মোস্ট অফ আস টেক টি, আমাদের প্রায় সবাই অধিকাংশই চা খায়। ঠিক আছে? তাহলে এবার একটু খেয়াল করেন তো, মোস্ট অফ আস এটা হয়ে গেল কি? উই। টেক এটা হচ্ছে ভি1, ভি1 থাকলে ডোন্ট হয়, তাই না? যেহেতু অ্যাফার্মেটিভ, পরের অংশ আমরা নেগেটিভ নেব, আমরা লিখব ডোন্ট উই। আমাদের অধিকাংশই বা আমাদের অনেকেই চা পান করে, তাই না? আচ্ছা কারি ফেরদৌস আহমেদ চৌধুরী ভাই বলছেন আমি বিশ্বাস করি, ধন্যবাদ ভাই ফেরদৌস ভাই। আচ্ছা she helped me, এই যে দেখেন হেল্প ভি2 আসছে, তাহলে আমরা এই জায়গাটাতে কি লিখবো? ডেফিনেটলি আমরা লিখবো didn't she। এইবার আসেন ভাইয়া all is well, তাই না? যারা 3 Idiots মুভি দেখছেন, ভাইয়া all is well, all is well, হ্যাঁ এই যে ভাইয়া all is well মজা করছে আর কি, all is well। এই যে দেখেন all এর পরে ভার্ব দেয়া আছে সিঙ্গুলার, এখানে প্লুরাল নাই, তাই আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো isn't it। আমি ওই যে একটু আগে বললাম যদি দেখেন অল প্লাস সিঙ্গুলার ভার্ব সেক্ষেত্রে ইট ধরে নিতে হবে, আর যদি দেখেন অল প্লাস প্লুরাল নাউন তাহলে দেই ধরে নিতে হয়।
ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখলাম isn't it all is well। আচ্ছা, এই তো মাশাআল্লাহ অনেকে লিখে ফেলছেন, থ্যাঙ্কস আ জিলিয়ান। ওকে ডিয়ার। আচ্ছা, তাহলে আসেন আমরা পরের স্লাইডে চলে যাই। আরেকবার আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, যারা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাতে যুক্ত হতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ বাংলাদেশের টপ কোর্সে যুক্ত হতে পারবেন আপনারা। আচ্ছা, এবার চলে আসেন, আরো কিছু এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখেন অল প্লাস প্লুরাল নাউন চলে আসছে। অল গার্লস আর নট ইকুয়ালি ইমোশনাল, সব মেয়েরা সমান ইমোশনাল নয়, ঠিক আছে, আবেগপ্রবণ নয়। তাহলে এইবার আমরা দেখতে পাচ্ছি বাক্যটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে দাদা। তাহলে আমাদের এখানে ট্যাগটা কি হইতে হবে? অ্যাফার্মেটিভ হইতে হবে। তাহলে অল গার্লস হয়ে গেছে দে, আর নট দে আছে, তাহলে আমরা কি লিখবো? আর দে। ওকে, এই তো ইশরাত জাহান, সৈকত ভাই, ইভান আর্নল্ড, অহনা জেসমিন, মাশাআল্লাহ। এইবার আসেন, এই যে দেখেন somebody was coming towards us, কেউ একজন আমাদের দিকে আসছিল। আচ্ছা, আপনাদেরকে একটা দুর্দান্ত বিষয় মাথায় রাখার জন্য রিকোয়েস্ট করব, তাহলে খাতায় আপনারা সুপার ওয়েতে রিপ্লাই দিতে পারবেন। সেটা হলো দুনিয়ার যত বডি আছে, ঠিক আছে, দুনিয়ার যত বডি আছে মানে দুটো বডিরে বাদ দেয়া লাগবে, একটা হলো স্টিল বডি আর একটা হলো ডেড বডি। এই ডেড বডি আর স্টিল বডি ছাড়া যত বডি আছে, সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি, যত ওয়ান, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, যত থিং, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, এছাড়াও যা ধরা অথবা ছোঁয়া অথবা দেখা অথবা গোনা যায় না। তাহলে যে জিনিসটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, গোনা যায় না, পাশাপাশি যেখানে বাড়ি ওয়ান থিং, এগুলোকে আমরা বলবো থার্ড, এগুলোকে আমরা বলবো, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ও মাই গড, অহনা, ঐশী, আচ্ছা একটু মনোযোগ সহকারে দেখতে হবে বাবা, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন, আবার আমরা একটু আগে দেখেছি কিন্তু যে বাড়ি থাকলে আমরা এটাকে ট্যাগ কোশ্চেনে গিয়ে দে লিখবো। আমরা একটু আগে দেখেছি কিন্তু যে ওয়ান থাকলে আমরা এটাকে দে লিখবো। তবে থিং যদি থাকে, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, এটা আমরা ইট বানায় ফেলবো, তাই না? আচ্ছা, এটা তো আমরা জানি। আসেন এবার একটা ইন্টারেস্টিং তথ্য দেখি, আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো, আমি এটা অনেকবার বলেছি, শতবার বলেছি, যে সিঙ্গুলার এটা মূলত বাচ্চাদের জন্য বা যাদের ইংরেজির বেসিক খুব খারাপ তাদের জন্য এটা প্রযোজ্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখেন সিঙ্গুলার অক্সিলারি ভার্ব, এই যে আমরা লিখলাম চে উ, এই চে উ মানে হলো বাবা চেনার উপায়, ঠিক আছে, চে উ মানে চেনার উপায়। এটা কোনো চাইনিজ ল্যাঙ্গুয়েজ না। আমি একদম সহজ করে আমার ভাই বোনদেরকে বলে দেই, দেখেন এই যে সিঙ্গুলারের ফার্স্ট লেটারটা কি? সিঙ্গুলারের ফার্স্ট লেটার হচ্ছে এস। আমি এখানে সিঙ্গুলারের ফার্স্ট লেটার কি লিখছি? এস লিখছি। তাহলে এই যে দেখেন সিঙ্গুলারের ফার্স্ট লেটারটা কি? এস। আপনাকে যেটা মাথায় রাখতে হবে, যদি কোনো অক্সিলারি ভার্ব, আই রিপিট, যদি কোনো অক্সিলারি ভার্বের লাস্ট লেটারটাতে এস থাকে তাহলে সেটা সিঙ্গুলার। আমি একটু জোড়ায় জোড়ায় লিখে দেই, তাহলে বুঝতে পারবেন। যেমন আমি এখানে লিখলাম ইজ, এরপরে লিখলাম আর, এই দুটার মধ্যে এস আছে কার সাথে? ইজ এর সাথে, তাহলে ইজ হলো সিঙ্গুলার। ওকে, আবার আমি একটা জোড়া লিখতেছি, ধরে নেন ওয়াজ, অয়ার, দেখেন তো এই দুটো জোড়ার মধ্যে এস আছে কার সাথে? ওয়াজ এর সাথে, তাহলে ওয়াজ সিঙ্গুলার, অয়ার হচ্ছে প্লুরাল। ইজিলি মাথায় রাখতে পারবেন। আমি আরেকটা জোড়া লিখতেছি ডু, ডাজ, একটু খেয়াল করেন তো এস আছে কার সাথে? ডাজ এর সাথে, তাহলে ডাজ সিঙ্গুলার, ডু প্লুরাল। এরকম আমি আরেকটা জোড়া লিখতেছি হ্যাভ, হ্যাজ, দেখেন তো এস আছে কার সাথে? হ্যাজ এর সাথে, তাহলে হ্যাজ সিঙ্গুলার, হ্যাভ প্লুরাল। এই নিয়মটা সব ক্ষেত্রে প্রযোজ্য, আই ও ইউ ছাড়া। আমরা মাথায় রাখবো আই ও ইউ ছাড়া সব ক্ষেত্রে প্রযোজ্য। কি প্রযোজ্য? যদি অক্সিলারি ভার্বের সাথে এস থাকে তাহলে সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। এইবার আসেন আমরা উদাহরণটায় চলে যাই। তা আমরা যদি এইভাবে বলি, somebody was coming
এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যেটা আমাদের অনেক ভাই বোনেরা ধরতে পারে না, ঠিক আছে? তো যারা ধরতে পারেন না আমরা বলবো ধরে ফেল, ঠিক আছে? শাহিন ধরে ফেল বলছি না, মানে আপনারা ধরে ফেলেন। তাহলে এই যে দেখেন তো সামবারি, আমরা জানি সামবারি, এনিবডি, নোবডি, এভরিবডি, এগুলো কি বাবা? এগুলো হলো থার্ড পারসন, এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু দেখেন এই যে সাবজেক্টটা সিঙ্গুলার, তাই ভার্বটাও কি হয়েছে? সিঙ্গুলার হয়ে গেছে। এইবার আমরা আবার জানি যে যদি বাড়ি থাকে, বাড়ি থাকলে কি হয়? দে হয়। তাহলে এই যে সামবাডিটারে আমার এই পাশে আইনা কি বানাইতে হবে? আমার তো কিছু করার নাই, এটাই সায়েন্স, দে লিখতে হবে। এখন বলেন তো দেটা কি? এটা আবার জিগায়, দে আবার কি? দে কি মানে কি? দে হলো প্লুরাল। এখন আপনারাই বলেন, এখানে সাবজেক্ট ছিল সিঙ্গুলার, তাই ভার্ব হয়েছে সিঙ্গুলার। আমি যখন ট্যাগ কোয়েশ্চেন করছি, আমাকে সামবাডিটারে দে বানাইতে হচ্ছে, দে কি সিঙ্গুলার? ওমনি দে কি সিঙ্গুলার? সিঙ্গুলার না। দে যেহেতু প্লুরাল, তাহলে আমার ওয়াজ এর প্লুরালের কাছে যাইতে হবে। এ মামুর বেটা ওয়াজ কনে রে? এই যে ওয়াজ। তাহলে ওয়াজ হলো সিঙ্গুলার, এর বড় ভাই কোনটা? ওয়ার। তাহলে আমরা এই জন্য এখানে যে কামটা করব, মানে ওয়াজ লেখা যাবে না, এনে কি লেখা লাগবে? ওয়ার লিখতে হবে। এই যে লিখলাম ওয়ারেন্ট, হ্যাঁ, ওয়ারেন্ট দেই। এইবার আপনি তাহলে বুঝতে পারতেছেন আশা করি এখানে আমরা কেন প্লুরাল বানাইছি, মানে ভার্বটাকে কেন প্লুরাল বানালাম? যেহেতু দে প্লুরাল, তাই ভার্বটাও প্লুরাল হলো। অনেকে আমারে প্রশ্ন করে ফেলে যে স্যার এখানে তো সিঙ্গুলার আছিল, আপনি এখানে কেন প্লুরাল বানালেন? ভাই সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার ছিল, তাই ভার্বটাও সিঙ্গুলার ছিল। এখন সাবজেক্ট তো সিঙ্গুলার না, আমার একটা হাতা ফুল একটা হাফ কিরাম লাগবে? ভাল লাগবে না, দেখতে কেমন বিশ্রী লাগবে, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিসের একটা মানে শ্রী থাকে তো, তাই না? এই শ্রী দেবীর আপনার বিশ্রী দেবী বানাই দিলে তো বিপদ। এই হলো গিয়ে ঘটনা আর কি। আশা করি এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকার সম্ভাবনা, সুযোগ কোনোটাই নাই ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আসেন তাহলে এইবার এই যে এটা তো আমরা বলে ফেলেছি, এটা কি ছিল? আর্নড ও নট তো দেয়া আছে, আর দেই, আর দেই। এবার এই যে সামবারি যেহেতু সিঙ্গুলার ছিল, তাই ওয়াজ সিঙ্গুলার ছিল, হ্যাঁ, তাহলে আমরা লিখবো aren't they। এবার আসেন everyone was doing so, সবাই সেভাবেই করছিল। এই যে ওয়ান থাকলে আমরা কিন্তু জানি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? কারণ ওই যে আমরা একটু আগে বললাম যত বাড়ি, যত ওয়ান, যত থিং, এবং যেটা ধরাছোঁয়া দেখা গোনা যায় না, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে একটু দেখেন তো, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বটাও সিঙ্গুলার হয়েছিল। তাহলে আমাদেরকে এইখানেও লিখতে হচ্ছে weren't they। ওকে ডিয়ার, না বুঝলে আমাকে স্ট্রেট বলে ফেলবেন প্লিজ। আচ্ছা, এবার আসেন অনেস্টি। আমরা আরেকটা কথা বলেছিলাম যে যেটারে ধরা ছোঁয়া দেখা গোনা যায় না, আমরা বলেছিলাম যা ধরা অথবা ছোঁয়া অথবা দেখা অথবা গোনা, মানে গণনা করা যায় না, সেটাকে আমরা ইট ধরে নেব। তাহলে দেখেন অনেস্টি ইজ কল্ড দ্য বেস্ট পলিসি, সততাকে সর্বোৎকৃষ্ট পন্থা বলা হয়। মানে অ্যাবস্ট্রাক্ট নাউন বলেন, ধরা ছোঁয়া যায় না বলেন, যেটাই বলেন, এইটা কিন্তু ঘুরে ফিরে ইট হয়ে গেছে। তাহলে আমরা লিখবো এই যে ইজ কল্ড, আপনি আবার অক্সিলারি ভার্ব বাদ দিয়ে মূল ভার্বে ধরেন না, এই যে অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমরা কি লিখবো? ইজন্ট ইট? ওকে, কথা ক্লিয়ার? না কারো কোনো কোয়েশ্চেন আছে? প্লিজ, কারো কোনো সমস্যা থাকলে বলে ফেলেন। আমি মজা করে বলি যে বাবা আর্থিক সমস্যা ছাড়া যে কোনো সমস্যা থাকলে আমারে কমেন্ট করে জানান। এই তো মাশাআল্লাহ। এইবার চলে আসেন দ্য বুকস। ওই যে আমরা বলেছি একের অধিক ব্যক্তি থাকলেও দেই, বস্তু থাকলেও দেই। দ্য বুকস হ্যাভ বিন রিটেন ইন ইংলিশ, বইগুলোকে ইংরেজিতে লেখা হয়েছে। তাহলে এই যে অক্সিলারি ভার্ব দেয়া আছে হ্যাভ, ঠিক আছে? এখানে কোনো নট নাই, সো আমরা লিখবো haven't they। দেখছেন, ট্যাগ কোশ্চেন হচ্ছে মারাত্মক সহজ একটা জিনিস। এই সহজ জিনিসটারে আমরা সহজভাবে শিখি না বলেই আমাদের কাছে মাঝে মাঝে ট্যাগ কোশ্চেনের নাম্বারও কাটা যায়, ঠিক আছে? আচ্ছা, এইবার চলে আসি আমরা আরো কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি। যেমন দেখেন এই যে বলা আছে মোস্ট অফ দেম, আমরা বলেছিলাম অফ দেম থাকলে কি হয়ে যাবে? পুরোটা এই যে দে হয়ে গেছে। মোস্ট অফ দেম শুড হ্যাভ হ্যাড সাম মানি, হ্যাঁ,
তাদের প্রত্যেকেরই কিছু কিছু টাকা থাকা উচিত ছিল। শুড হ্যাভ হ্যাড মানে থাকা উচিত ছিল, কি থাকা উচিত ছিল? কিছু টাকা থাকা উচিত ছিল। তাহলে এইবার দেখেন শুড আছে, হ্যাভ আছে, হ্যাড আছে। অক্সিলারি ভার্বের একাধিক অংশ থাকলে, এখানে শুড হ্যাভটা অক্সিলারি ভার্ব, হ্যাড হচ্ছে মেইন ভার্ব। অক্সিলারি ভার্বের একাধিক অংশ থাকলে প্রথম অংশটাকে অ্যাকসেপ্ট করতে হয়। তাহলে আমরা কি লিখবো? শুডন্ট they। এই দেটা কোথা থেকে আসলো? ওই যে মোস্ট অফ দেম থেকে। ঠিক আছে ডিয়ার, এইবার চলে আসেন আই, ইউ এন্ড হি। আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, হি থার্ড পারসন। আমি এটারে এভাবে বলেছিলাম যে যদি এরকম থাকে 1 যোগ 2 যোগ 3, তাহলে এটারে বানাই দিবেন উই। ঠিক আছে, এরপর আমি এটাই বলেছিলাম, এভাবে বলেছিলাম যে 2 যোগ 3 মানে সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, তাহলে এটা কি হয়ে যাবে? ইউ। তাহলে আমি, তুমি এবং সে মানে আমরা তিনজন, আমি, তুমি ও সে সম্মিলিত হবে কি? আমরা। উই আর রিয়েলি স্লাগিশ। স্লাগিশ মানে হচ্ছে অলস, আলসা। ঠিক আছে, তাহলে আর আছে, তাহলে কি হবে? আর্নট। ওই উই আসলে কোনতে? ওই যে আই, ইউ এন্ড হি, এখান থেকে উই চলে আসছে। ঠিক আছে ভাই? হ্যাঁ মুকাদ্দেস আলী ভাই, জাযাকাল্লাহ। এবার দেখেন ইউ এন্ড শি। ইউ এন্ড শি, তুমি এবং সে মানে কি? তুমি এবং সে ওরফে তোমরা, এই দুটো সম্মিলিত ভাবে ইউ হয়ে গেছে। পার্থক্যটা হচ্ছে এই ইউ মানে তুমি, কিন্তু তুমি এবং সে যখন হয়ে গেছে এই ইউ মানে হলো আবার তোমরা, এটা প্লুরাল হয়ে গেছে। ইউ মে বি পানিশড, তাহলে কি হবে? মেন্ট ইউ। ঠিক আছে ডিয়ার, এবার দেখেন আল্লাহ ইজ ওয়ান। আল্লাহ ইজ ওয়ান, ইজন্ট হি? ইজন্ট হি, এই যে ইসটা বড় হাতে লিখতে হবে। হ্যাঁ, নো আই ডোন্ট লাইক ফিশিং, না আমি ফিশিং পছন্দ করি না। তাহলে বুঝতেই তো পারতেছেন, ডু আই। আই কিন্তু ছোটতে লেখা যাবে না, আই যখন প্রোনাউন হয় সবসময় বড় হাতে লিখতে হয়। অহনা, জেসমিন, ইভান, আর্নল্ড, তো মাশাআল্লাহ ওনারা লিখে লিখে শেষ করে দিচ্ছে, দেখছেন? আচ্ছা, এইবার দেখেন সামথিং ইজ বেটার দেন নাথিং। ছোটবেলায় কিশোর কণ্ঠ নামের একটা বইয়ে পড়েছিলাম আর কি, একটা জোকস পড়েছিলাম। তো এরকম বলতেছিল যে স্যার বলতেছে স্টুডেন্টদের, বলতো সামথিং ইজ বেটার দেন নাথিং, এর বাংলা কি? তখন স্টুডেন্ট বলতেছিল যে শামসুদ্দিনের বেটার ঘরের নাতিন। তাহলে সামথিং ইজ বেটার দেন নাথিং, শামসুদ্দিনের বেটার ঘরের নাতিন, তাই না? তাহলে এই যে দেখেন সামথিং ইজ বেটার দেন নাথিং, অর্থাৎ নাই মামার চেয়ে কানা মামা ভালো। কি লিখবেন? isn't it, তাই নয় কি? আচ্ছা দেখেন ট্যাগ কোশ্চেন মানে আপনি সব সময়টা লিখতে পারেন। হ্যাঁ, সব সময়টা লিখতে পারেন। বলে দেই, যত প্রবাদ বাক্য আছে, হ্যাঁ প্রবাদ বাক্যগুলোর ক্ষেত্রে আমরা সব সময় লিখতে পারি isn't it। ওকে ডিয়ার, আচ্ছা মাশাআল্লাহ। এইবার চলে আসি আমরা, দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গাতে আসছি আমরা এবার। এটা হলো গিয়ে যদি কোনো স্টেটমেন্টে বা সেন্টেন্সে, হ্যাঁ এটা ক্যাপশনটা এটা হবে না, যদি কোনো স্টেটমেন্ট বা ক্যাপশনে গিয়ে এরকম মানে সেন্টেন্সে গিয়ে আপনার স্টেটমেন্টে এরকম এই শব্দগুলো পান, নেভার, নো, নান, নো ওয়ান, নোবডি, নাথিং, নোহোয়ার, নাইদার, হার্ডলি, রেয়ারলি, barely, scarcely, seldom, few, little, এই শব্দগুলো কোনো সেন্টেন্সে থাকলে তখন উক্ত সেন্টেন্সটা অর্থাৎ উক্ত স্টেটমেন্টটা নেগেটিভ ধরে নিতে হয়। যেহেতু স্টেটমেন্টটা নেগেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেন কি হবে? অ্যাফার্মেটিভ। আর আপনার আমার কিন্তু জানা আছে সেমি নেগেটিভ ওয়ার্ড আছে কিছু, হ্যাঁ যদিও আমরা বাঙালিরা এটাকে নেগেটিভ বলি, কিছু সেমি নেগেটিভ ওয়ার্ড আছে। এই সেমি নেগেটিভ ওয়ার্ডস কোনগুলো? সেমি নেগেটিভ ওয়ার্ডস গুলো হচ্ছে হার্ডলি, রেয়ারলি, barely, scarcely, তারপরে আছে seldom, এরপরে আছে লিটল, তারপরে আছে ফিউ। এই যে 7টা ওয়ার্ড দেখতে পাচ্ছেন এদেরকে বলা হয় সেমি নেগেটিভ ওয়ার্ড, এদেরকে বলা হয়
সেমি নেগেটিভ ওয়ার্ড, এটা পুরো নেগেটিভ না কিন্তু আধা নেগেটিভ বা সেমি নেগেটিভ, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে বা স্টেটমেন্টে থাকে তাহলে স্টেটমেন্টটা নেগেটিভ। স্টেটমেন্ট নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন কি হবে? অ্যাফার্মেটিভ হবে। তবে যদি কোনো সেন্টেন্সে এরকম দেখেন যে ফিউ এর আগে, হ্যাঁ, যে ফিউ এবং লিটল এই দুটো কিন্তু নেগেটিভ ওয়ার্ড, এদের সামনে যখন আর্টিকেল চলে আসে, এ ফিউ এ লিটল বা আ ফিউ আ লিটল, দা ফিউ দা লিটল, এরা যদি আবার কোনো সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে স্টেটমেন্টটা আবার অ্যাফার্মেটিভ ধরে নিতে হয়। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে। এই জায়গা থেকে ট্যাগ কোশ্চেন একাডেমিক এক্সাম থেকে শুরু করে, হ্যাঁ, বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেক অনেক বার আসছে। তাহলে এইবার দেখেন আবার আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, হ্যানা হার্ডলি হেল্পস মি। তো দেখেন হ্যানা একটা মেয়ে মানুষ ধরে নিচ্ছি আমরা, এবার আর পুরুষ ধরতেছি না। শি হেল্পস আছে, সো আমরা এখান থেকে ডাস পেয়ে গেলাম। অনেকের কাছে মনে হবে এটা তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নো, এটা অ্যাফার্মেটিভ না। হার্ডলি যেহেতু আছে, এই হার্ডলিটাকে আমরা নটের প্রায় সমতুল্য ধরে নিচ্ছি। তাহলে যদিও এটা হওয়া উচিত ছিল, আপনার আমার মতে যদিও এটা হওয়া উচিত ছিল ডাজন্ট, কিন্তু এখানে নট লেখা যাবে না। তাহলে এটা কি হবে? ডাজ শি। ওকে বাবা, এই তো অহনা, ধন্যবাদ। এবার আসেন, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তার অল্প কিছু বন্ধু বান্ধব আছে। আচ্ছা, এটা করে দেন তো দেখি, বি নাম্বার, যেটা বি নাম্বার প্রশ্নটা করে দেন দেখি। এখানে হিউজ পরিমাণ স্টুডেন্টরা ভুল করে ফেলে, দেখি আপনারা এটা ধরতে পারেন কিনা কুইকলি। দেখি কে বা কারা এই প্রশ্নটার উত্তর করতে পারেন, হারি আপ। আচ্ছা, দেখি এটা কে বা কারা করতে পারেন। হ্যাঁ, এখানে ব্যাপক পরিমাণ স্টুডেন্টরা এই জায়গাটাতে ভুল করে ফেলে। ঠিক আছে, দেখি আপনারা এটা ধরতে পেরেছেন কিনা। আচ্ছা, কেউ লিখেছেন, কেউ না, অলমোস্ট সবাই লিখছেন হ্যাজ হি, শুধু ঐশী লিখছেন আর ডাজ শি। আচ্ছা, শি লিখছেন তাই না, অনেকে লিখছেন হ্যাজ শি। প্রণব ঘোষ দাদা লিখতেছেন স্যার একটু স্লো, খাতায় লিখতে পারছেন। দাদা আমি এটা পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে, এটা পিডিএফ দিয়ে দেবো আপনাদের গ্রুপে, সমস্যা নাই। এটার পিডিএফটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো, কোনো সমস্যা নাই প্রণব দাদা। আচ্ছা, মজার ব্যাপারটা দেখেন, মজার বিষয়টা হচ্ছে কি, এই যে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অক্সিলারি ভার্বগুলো কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বগুলো হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম থাকলে ডু, ভার্বের 1 নাম্বার ফর্মের সাথে যদি এস বা ইএস যোগ হয়ে যায় তাহলে হয় ডাজ। তবে এই যে দেখেন হ্যাভ এর সাথে যখন এস যোগ হয় তখন কিন্তু সেটা হয় হ্যাজ। তাহলে যেহেতু এখানে দেয়া আছে সাবজেক্ট প্লাস হ্যাজ, তার মানে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এইটা হবে, আবার দেখেন ফিউ শব্দটা থাকা, এটা কিন্তু নট হয়ে গেছে কিন্তু, তাহলে এটা হবে ডাজ হি। তবে ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী আপনি এখানে হ্যাজ হিও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী আপনি এখানে হ্যাজ হিও লিখতে পারেন, সমস্যা নাই, অ্যাকর্ডিং টু ট্র্যাডিশনাল গ্রামার। আচ্ছা, এখানে কিন্তু নট লেখা যাবে না কারণ ফিউ নিজেই নেগেটিভ। এবার আসেন, আই ফাউন্ড হিম নো হায়ার, আমি তাকে কোথাও পেলাম না, পাইছি তা কিন্তু না, কোথাও পাই নাই, এই যে V2, তাহলে কি হবে? ডিড আই। এই নো হায়ারটা নিজেই কিন্তু নেগেটিভের কাজ করছে। এইবার দেখেন, নান ইজ নান আন্ডার দ্য সান, নান ইজ নান আন্ডার দ্য সান, এটা একটু করেন তো দেখি কে পারেন। রেখা আক্তার, সাইফুল ইসলাম সজীব ভাই, কারি ফেরদাস আহমেদ চৌধুরী ভাই, অহনা জেসমিন। আচ্ছা, লাস্টেরটা করে দেন, ডি নাম্বার, নান ইজ নান আন্ডার দ্য সান, নান ইজ নান আন্ডার দ্য সান। এই নান ইজ নান আন্ডার দ্য সান মানে হচ্ছে দুনিয়ায় কেউ কারো না, সাসা আপন জীবন বাঁচা, অথবা নিজে বাঁচলে বাপের নাম। নান ইজ নান আন্ডার দ্য সান, দেখে এটা একটু করে দেন। আচ্ছা, এই যে দেখেন, আমরা জানি নো ওয়ান, সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, এগুলো হচ্ছে সিঙ্গুলার। তো এটা যেহেতু সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার ছিল, তাহলে এটা কি হবে? এটা দুই ভাবে করা যায়। আমরা জানি প্রবাদ বাক্য থাকলে কি হয়? ইজন্ট ইট লেখা যায়, ঠিক আছে? তাহলে এটাকে প্রবাদ বাক্য হিসেবে আপনি ধরে নিতে পারেন ইজন্ট ইট। আবার এই যে ওয়ান থাকলে দে হয়, আপনি এটাকে নিয়ম অনুযায়ী ধরে নিতে পারেন
আর দে যে ওয়ান, নো ওয়ান, সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান থাকলে কি হয়? দে হয়। এই দে আর ইজটা কিন্তু দেখেন নানের জন্য ছিল, আর তো সিঙ্গুলার না, আর প্লুরাল, তাহলে আপনারা কি লিখতে হবে? আর দে, দে আর, দে যেহেতু প্লুরাল, ঠিক আছে? এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেকেই লিখতেছেন। আমরা আস্তে আস্তে ডিপ কোশ্চেন গুলোর দিকে যাব। তার মানে আমি ধরে নিচ্ছি এই পর্যন্ত আপনাদের কারো কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ওকে ডিয়ার, এইবার আসেন তাহলে আমরা পরের অংশটাতে চলে যাই। এখন আমরা দেখব কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো ট্যাগ কোশ্চেন করা যায়। কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো ট্যাগ কোশ্চেন করা যায়। যারা ইম্পারেটিভ সেন্টেন্স জানেন না তারা মাথায় রাখেন যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব বোঝায়, যে সেন্টেন্স দিয়ে আদেশ বোঝায়, নিষেধ বোঝায়, উপদেশ বোঝায়, অনুরোধ বোঝায়, অনুমতি বা প্রস্তাব বোঝায়, সেই সেন্টেন্সটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমি এখানে লিখে রেখেছি ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়টা কি। মাথায় রাখবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গিয়ে সাবজেক্ট থাকে না। আসলে যে সাবজেক্ট থাকে না তা না, প্রকৃতপক্ষে সাবজেক্ট ইউটা উজ্জ্ব থাকে। সাবজেক্ট কি? ইউ, যেটা উজ্জ্ব থাকে। 2 নাম্বার, বাক্যটা শুরু হতে পারে লেট দিয়ে, শুরু হতে পারে ভার্বের 1 নাম্বার ফর্ম দিয়ে, শুরু হতে পারে ডোন্ট দিয়ে, শুরু হতে পারে নেভার দিয়ে, বি দিয়ে, অলওয়েজ দিয়ে, প্লিজ দিয়ে, কাইন্ডলি দিয়ে, ইত্যাদি দিয়ে শুরু। হ্যাঁ, ইত্যাদি দ্বারা শুরু। আচ্ছা, যদি শুরু হয় সেক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, এটা খুব সহজ একটা ভাই ট্যাগ কোশ্চেনের মারাত্মক একটা নিয়ম। দেখেন এটার মডার্ন গ্রামারে অবশ্য অনেক কিছু আছে আর কি, তা আমি সেগুলো লিখতেছি না। আচ্ছা, আপনাদের এখানে আমি আজকে আসলে আমাদের টাইপিস্ট ভাইয়ের টাইপিং মিস্টেকের কারণে আমি বোকা হয়ে গেছি, কিছু কিছু জায়গায় সে টাইপিং মিস্টেক করে ফেলছে, তা আমি জায়গাটা লিখে দেই। হ্যাঁ, যেমন এইখানে এটা সে টাইপিং মিস্টেক করে ফেলছে। আচ্ছা, তাহলে দেখেন লেটস অথবা লেট আস থাকলে, যদি কোনো সেন্টেন্সে লেটস অথবা লেট আস থাকে সেক্ষেত্রে আমরা এই জায়গাটাতে ধরে নেব শ্যাল উই। ঠিক আছে, এগুলো ট্র্যাডিশনাল গ্রামারের নিয়ম অনুযায়ী। আপনাদের সাথে একদিন মডার্ন গ্রামারের নিয়ম অনুযায়ী ট্যাগ কোশ্চেন নিয়ে আরেকদিন কথা বলবো, আজকে সেই সুযোগ নাই। 2 নাম্বার, অন্যান্য সকল ক্ষেত্রে। খেয়াল করেন, যদি লেট আস থাকে অথবা যদি লেটস থাকে সেক্ষেত্রে আমরা লিখবো শ্যাল উই। অন্যান্য সব ক্ষেত্রে, অর্থাৎ যদি লেটের পরে অন্য কিছু থাকে, আস না থাকে, যেমন লেট মি, লেট হিম, লেট রূপা, লেট রানা, লেট মির আব্দুল্লাহ, ওকে, এরকম আর কি। লেটের পরে যদি আস না থেকে অন্য কিছু থাকে, এরপরে যদি ভি ওয়ান, যেমন ডু, গো, ডোন্ট যদি থাকে, যদি নেভার থাকে, বি থাকে, অলওয়েজ থাকে, প্লিজ থাকে, কাইন্ডলি থাকে, এখানে সব ক্ষেত্রে আপনি উইল ইউ লিখতে পারবেন। প্রয়োজন অনুযায়ী এখানে উইল ইউ না, আপনি চাইলে ওন্ট ইউ এটাও লিখতে পারবেন। এছাড়াও এখানে উড ইউ, কুড ইউ অনেক কিছু লেখা যায়, আমি সেই দিকগুলোতে যাচ্ছি না। ঠিক আছে, মডার্ন গ্রামারে অনেক এখানে মানে প্যাচ আছে, আমি সেই মার প্যাচ গুলোতে যাচ্ছি না। আরেকদিন আপনাদেরকে আমি মডার্ন ইংলিশ গ্রামারের একদম পেজ সহ, রেফারেন্স সহ ট্যাগ কোশ্চেনের কিছু আজীব নিয়ম দেখাই দিব ইনশাআল্লাহ। মনে হবে আজীব আর কি, আসলে আজীব না, বিষয়টা আপনাদের সাথে আরেকদিন আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে মূলত টিজি, দ্যাট ইজ ট্র্যাডিশনাল গ্রামারের নিয়মগুলোই দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে আপনি আমি যেটা মাথায় রাখবো, লেট আস বা লেটস থাকলে শ্যাল উই, অন্যান্য সকল ক্ষেত্রে উইল ইউ, তবে অ্যাফার্মেটিভ হলে পরে ওন্ট ইউ লিখতে পারবেন। তাহলে এবার আমি আপনাদের জন্য আরেকবার এখানে লিখে রাখি। তাহলে কি বললাম, এই যে লেটস অথবা লেট আস থাকলে আমরা লিখবো শ্যাল উই, আর অন্যান্য সকল ক্ষেত্রে আপনি অ্যাফার্মেটিভ, নেগেটিভ সব জায়গাতে লিখতে পারবেন উইল ইউ। তবে আপনি যদি চান যে না ভাই আমি উইল ইউ লিখবো না, আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্টেটমেন্টে থাকলে পরের প্রান্তে গিয়ে ওন্ট ইউ লিখবো, ওকে আপনি লিখতে পারবেন। ঠিক আছে, এইসব জায়গাতে উড ইউ, কুড ইউ লেখা যায়, আমি যাচ্ছি না সেদিকে। এবার দেখেন তো, প্লিজ হেল্প মি, তাহলে আমরা এখানে কি লিখবো, উইল ইউ, উইল ইউ। ওকে, আমার এক তোতলা স্টুডেন্ট ছিল, মোহনা নাম, এই অনেক আগের ঘটনা আর কি।
তো এমন করে উইল ইউ বলতো, শোনা যায় তো উইলু উইলু, হ্যাঁ, তা আমরা এই উইল ইউ রে উইলু না বলি আর কি। তাহলে দেখেন প্লিজ হেল্প মি উইল ইউ। আপনি যদি চান যে না ভাই যেহেতু এখানে অ্যাফার্মেটিভ আছে আমি এটা ওন্ট ইউ লিখবো, হ্যাঁ লেখেন, লিখতে পারেন, সমস্যা নাই, বাট এটাও কারেক্ট, এটাও কারেক্ট। ডোন্ট ভেক্স মি, এইখানে আপনি কি লিখবেন? উইল ইউ। মজার ব্যাপার, মডার্ন গ্রামারের রেফারেন্স সহ পৃষ্ঠা নাম্বার সহ আপনাদেরকে দেখাতে পারবো। এই জায়গাতে ওন্ট ইউ লেখা যায়, বাট এটা বাংলাদেশে প্রচলিত নাই, লিখলে অনেকে কেটে দিবে, তাই আমি দেখাচ্ছি না। ঠিক আছে, এর পরবর্তীতে আমি আপনাদেরকে বইয়ের নাম, লেখকের নাম, প্রকাশনীর নাম এবং সবগুলো নেটিভদের বই, হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার এডিশন সহ আপনাদের সাথে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ, বাট নট টুডে। এবার দেখেন লেট মি গো, এই যে লেটের পরে আস নাই কিন্তু লেট মি আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? উইল ইউ। মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে এখানে ওন্ট ইউ লিখতে পারবেন, ওন্ট ইউ। এইবার দেখেন যে লেটস চলে আসছে, তাহলে আর কোনো কথা হবে না, খেলা হবে, শ্যাল উই। এবার দেখেন বি পলাইট, ভদ্র হও, এই যে আপনি কি বলবেন? উইল ইউ। আর যেহেতু এখানে অ্যাফার্মেটিভ, চাইলে আপনি লিখতে পারেন এটাও, ওন্ট ইউ। হ্যাভ পেশেন্স, ধৈর্য ধরো, অ্যাফার্মেটিভ, আপনি চাইলে এই জায়গাটাতে লিখতে পারেন ওন্ট ইউ। আর যদি চান যে না ভাই আমি উইল ইউ দিয়েই কাজ সারিয়ে ফেলাবো, লেখেন উইল ইউ, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইম্পারেটিভ নিয়ে আমাদের খুব বেশি পেরেশানি নেয়ার তেমন কোনো সুযোগ নাই। আরো কিছু এক্সাম্পল দেয়া আছে, যেমন প্লিজ ডোন্ট ব্রেক মাই হার্ট, দয়া করে আমার মনে কষ্ট দিও না, এই যে ডোন্ট আছে, তাই না? তাহলে আমরা কি লিখবো? উইল ইউ। মজার ব্যাপার হচ্ছে আমরা চাইলে এখানে উইল ইউ লিখতে পারতাম, কুড ইউ লিখতে পারতাম, যাচ্ছি না। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আপনি চাইলে লিখতে পারেন ওন্ট ইউ, অথবা লিখতে পারেন উইল ইউ, বোথ কারেক্ট। প্লিজ লিফট ইট, দয়া করে এটাকে তোলো, লিফট মানে তোলা, এই যে উইল ইউ। যদি চান ওন্ট ইউ লিখবো, লেখেন শাট ডাউন দ্য পিসি, কম্পিউটারটা অফ করো, তাহলে কি হবে? উইল ইউ অর ওন্ট ইউ। এই আমরা কিন্তু চাইলে এখানে ওন্ট ইউ লিখতে পারতাম, আপনারা আর ভাইবেন না, এইখানে মনে হয় লেখা যায় না। লেটস নট, এই লেটস নট মানে লেট আস নট, কি লিখবো আমরা? শ্যাল উই। লেটস, এই বুঝতে পারতেছেন, তাহলে আমরা কি লিখবো? শ্যাল উই। দেখেন তো এই জায়গাগুলোতে আর আহামরি খুব বেশি প্রবলেম হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা ধাপে ধাপে আরো স্ট্রং কিছু জায়গার দিকে, মানে নিয়মের দিকে যাচ্ছি কিন্তু, জাস্ট আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এইবার দেখেন আমরা এখানে আরো কিছু পয়েন্ট নোট করে রাখবো মাথায়, সেটা হচ্ছে এটা মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল। রুলটা কি আমরা জানি, যদি কোনো সেন্টেন্সে বা স্টেটমেন্টে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন আর ইন এডিশন টু, ইনক্লুডিং, অ্যান্ড নট, বাট নট ইত্যাদি দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত থাকলে সব সময় প্রথম সাবজেক্ট অনুসারে আপনাকে ভার্বটাও লিখতে হবে, ট্যাগ কোয়েশ্চেনটাও লিখতে হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আই অ্যাজ ওয়েল অ্যাজ হি, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা আইও যুক্ত হয়েছে, হিও যুক্ত হয়েছে, তাহলে প্রথম কোনটা? আই। এই যে আমি আই অনুযায়ী ভার্ব লিখছি, আই অ্যাজ ওয়েল অ্যাজ হি অ্যাম গোয়িং দেয়ার। ওকে, তাহলে এবার ট্যাগ কোয়েশ্চেনটাতে কি হবে? এই যে নট যেহেতু নাই, তাহলে এম নট কে সংক্ষেপে কি লেখা হয়? আর্নড। এই যে আর্নড আই, এটা হচ্ছে ফর্মাল। ঠিক আছে, অপশনে ফর্মাল থাকলে ইনফর্মাল নেওয়া যায় না, মাথায় রাখবেন। অপশনে যদি আর্নড এবং এইন্ট দুটোই থাকে তাহলে এইন্ট নেওয়া যাবে না। আচ্ছা, আর আমি কিন্তু আপনাদেরকে একটু আগেই বলেছি, মানে শুরুর দিকে বলেছি, আমাদের অনেকের ধারণা এইন্ট মানে এম নট। নো, এইন্ট মানে এম নট হতে পারে, এইন্ট মানে ইজ নট হতে পারে, এইন্ট মানে আর নট হতে পারে, এই এইন্ট মানে হ্যাভ নট হতে পারে, এই এইন্ট মানে হ্যাজ নটও হতে পারে। কোথায় পাবেন? ওই যে অক্সফোর্ড এন্ড ক্যামব্রিজে পাবেন। একইভাবে দেখেন হি অ্যাকম্পানিড বাই হিজ ফ্রেন্ডস, দেখেন এটা প্লুরাল, বাট প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা এখানে ইজ লিখছি, তাহলে হি অনুযায়ী দেখেন হয়ে যাচ্ছে ইজন্ট হি। পারবো আমরা ইনশাআল্লাহ। ওকে, এইবার আসেন আরেকটা রুল আছে, এটা একটু মনোযোগ সহকারে দেখবো আমরা। যদি কোনো সেন্টেন্সে আমরা কোরিলেটিভ কনজাংশন, যেমন নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, ওয়েদার অর, এগুলো দ্বারা একাধিক সাবজেক্ট যদি যুক্ত থাকতে দেখেন, সেক্ষেত্রে সবসময় দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্বও লিখতে হয়, ট্যাগও লিখতে হয়। যেমন নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত হয়েছে আই এবং হি, এবার হি অনুযায়ী ইজ হয়ে গেছে, তাই ইজ হি।
অনেকে বলতে পারে ভাইয়া নট কেন লিখলেন না, কারণ নট এই যে সামনে আছে। একইভাবে দেখেন আইদার হি অর হিজ ফ্রেন্ডস, এই যে প্লুরাল, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আর হয়েছে। সো ট্যাগ কোশ্চেনটা তো তাই হয়েছে। পারা যাবে না ইনশাআল্লাহ? ট্যাগ কোশ্চেন আমরা আজকে একটা ক্লাসেই শেষ করবো ইনশাআল্লাহ। এই আর মাত্র কিছুক্ষণ ট্যাগ কোশ্চেনের গোষ্ঠী উদ্ধার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এইবার চলে আসি আমরা। তো আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি, যারা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাতে যুক্ত হতে চাচ্ছেন, এই কোর্সটা আপনি যদি আইএলটিএস ক্যান্ডিডেট হন কিন্তু আপনার বেসিক খুব খারাপ হয়, আপনি যদি বিসিএস এর রিটেনের প্রিপারেশন নিতে চান, তাহলে আপনাদের জন্য এটা বেস্ট কোর্স। আপনি যদি একাডেমিক, স্পেশালি আপনি যদি এইচএসসি অথবা আপনি যদি এসএসসি এর স্টুডেন্ট হন, চাচ্ছেন অ্যাডভান্স লেভেলের লার্নিং শিখবেন, ইভেন আমাদের গত ব্যাচগুলোতে জেএসসি এর স্টুডেন্টও ছিল, ওকে, রানিং এ আছে আমাদের আর কি। আপনি যদি এনটিআরসি এর স্কুল পর্যায়ের প্রিপারেশন নিয়ে থাকেন, এই সব প্রিপারেশনের জন্য ইনশাআল্লাহ 100% কভার হয়ে যাবে আমাদের এই কোর্সটা। আগ্রহীরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নক করতে পারেন। আচ্ছা, এর বাহিরে আমরা আরো কিছু রুল মাথায় রাখবো, এইখানে মজা আছে, ঠিক আছে? আচ্ছা, এইখানে হ্যাভি মজার একটা বিষয় আছে। দেখেন, আরো মনে রাখতে হবে, আমরা আরেকটু মনে রাখবো, যে কোনো প্রকার যদি উইশ করা বোঝায় তাহলে হবে ডোন্ট আই। এই যে আমাদের একদম শুরুর দিকে এক ভাই বলেছিলেন যে স্যার থ্যাংক ইউ সেন্টেন্সটার চ্যাট জিপিটিও নাকি তাকে বলছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরে তাকে নাকি অন্যান্য মানে জিমিনিও নাকি তাকে বলছে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। নো, ভুল, এটা বলে নাই, বা আপনি সরি ইম্পারেটিভ সেন্টেন্স বলছিল, তাই না? কথাটা ভুল ভাই। দেখেন, আমরা যখন কাউকে কোনো কিছু উইশ করি, যে কোনো উইশে একটা জিনিস উজ্জ্ব থাকে, সেটা হচ্ছে আই উইশ। এই কথাটা সব সময় উজ্জ্ব থাকে। ধরে নেন আপনি আমারে বললেন গুড মর্নিং, অথবা আপনি বললেন আমাকে গুড ইভিনিং। এই যে আপনি যখন আমাকে বলছেন যে ভাইয়া গুড মর্নিং, ভাইয়া গুড ইভিনিং, আপনি কখনোই বলেন না যে ভাইয়া আই উইশ ইউ গুড মর্নিং, ভাইয়া আই উইশ ইউ গুড ইভিনিং। তার মানে দেখেন, এই জায়গাটাতে একটা জিনিস উজ্জ্ব আছে, সেটা কি আই উইশ। উইশ মানে V1, আর V1 মানে ডু, আর আই তো বুঝতেই পারছেন। তাই এই যে এতটুকু যেহেতু উজ্জ্ব আছে, তাই আপনার কাছে মনে হচ্ছে যে ভাই কাহিনী কি রে, ছিল গুড ইভিনিং, ছিল গুড আফটারনুন, কিন্তু আই আসলো কোনতে? এই যে আই উইশ। কারণ আমি যখন কাউকে বলতেছি গুড আফটারনুন, আমি তাকে উইশ করতেছি। এখন আমার বউ বা আমার ছেলে যদি তারা উইশ করে, তখন কিন্তু আমি গিয়ে বলবো না গুড মর্নিং, বরং আমি বলবো যে মাই সান উইশড ইউ গুড মর্নিং, মাই ওয়াইফ উইশড ইউ গুড মর্নিং, আমি এটা বলবো। কিন্তু যেহেতু কারো কথা উল্লেখ নাই, তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে আই, আমি, ঠিক আছে? তাহলে দেখেন এখানে কি হচ্ছে, ডোন্ট আই। একইভাবে দেখেন, আপনি যখন কাউকে বলছেন থ্যাংক ইউ, মজার ব্যাপার হচ্ছে দেখেন, এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হইতো, তাহলে থ্যাংক করবে কে? নিজেই যদি নিজেরে থ্যাংক করতো। দেখেন এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ। যদি এরকম থাকতো থ্যাংক ইয়োরসেলফ, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হতো। এই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ। নিজেকে ধন্যবাদ দাও। আপনি বললেন যে বেটা আমারে ধন্যবাদ দিস না, তুই যে কাজ করছস নিজেই নিজের উপকার করছস, আপনি আপনার বন্ধুরে বলতেছেন। তুই নিজের থ্যাংক ইউ জানা, আপনি আপনার ফ্রেন্ডে বলতেছেন। তখন কিন্তু বলবেন না দোস্ত থ্যাংক ইউ, তখন কি বলবেন? থ্যাংক ইয়োরসেলফ, নিজেরও ধন্যবাদ দে। হ্যাঁ, তুই এটার জন্য পারফেক্ট, এই যে ইউ ডিজার্ভ থ্যাঙ্কস ফ্রম ইয়োরসেলফ। এই যে দেখেন, তার মানে এখানে উজ্জ্ব আছে কোনটা? লাল ডানা কালাডা, এই যে উজ্জ্ব আছে আই। তাই থ্যাংক ইউ, এখানে আপনি যখন কাউকে বলছেন ধন্যবাদ, ধন্যবাদ কে জানাইছে? আমি যদি আপনারে বলি ভাইয়া ধন্যবাদ, তার মানে কি আমার বউয়ের পক্ষ থেকে বলছি, আমার বান্ধবীর পক্ষ থেকে বলছি, আমার বাপের পক্ষ থেকে বলছি, মায়ের না, আমি নিজে জানাইছি। আমি যদি কারো পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দেই, তখন আমি কি বলবো? হি থ্যাংক ইউ, শি থ্যাংক ইউ, দে থ্যাংক ইউ, উই থ্যাংক ইউ। ওকে, সো এখানে যেহেতু আই উজ্জ্ব আছে, তাহলে আপনারা লিখতে হবে ডোন্ট আই। আর যদি থাকে থ্যাংক ইয়োরসেলফ, এইবার বলবেন উইল ইউ। ঠিক আছে, আশা করি যেই ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই থ্যাংক ইউ এটা ইম্পারেটিভ কেন নয়, আপনার প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছেন ইনশাআল্লাহ।
ওকে, আমরা যতটুকু বলেছি এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এক চাপেন, না থাকলে দুই। আচ্ছা, এবার দেখেন, যদি দেখেন যে সাবজেক্ট এবং ভার্ব নাই, শুধু এই আবেগ সূচক চিহ্নটা দেয়া আছে, অনেকে এটাকে বিস্ময় সূচক বলে, অনেকে আশ্চর্যবোধক বলে, এটার নাম হচ্ছে কি আবেগ সূচক চিহ্ন। পিসি দাসের অ্যাপ্লাইড গ্রামার এন্ড কম্পোজিশন যে বইটা আছে ওইটা আপনারা 19 থেকে 22 পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন। এডিশন অনুযায়ী কম বেশি হতে পারে। পার্টস অফ স্পিচের ইন্টারজেকশন চ্যাপ্টারে গেলে দেখবেন পিসি দাস বলতেছে এই চিহ্নটাকে বিস্ময় সূচক বা আবেগ বা আশ্চর্যবোধক চিহ্ন বলাটা আসলে ভুল, কারণ আশ্চর্য বা বিস্ময় এটা হচ্ছে আবেগের দুটো মাত্র অংশ। এর বাইরেও আরো আবেগ আছে, যেমন সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, ঘৃণা, বিস্ময়, হতাশা, রাগ, বিরক্তি। সবকিছুর ক্ষেত্রে আমরা এটা লিখি, যেমন শিট, ওয়াও। ওকে, সো আমরা যদি সাবজেক্ট এবং ভার্ব ছাড়া এই চিহ্নটা পাই তাহলে আমরা লিখবো ইজন্ট ইট। এবার দেখেন, যদি কোনো সেন্টেন্সে লং লিভ প্লাস সাবজেক্ট থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ধরে নিব যে সেখানে একটা মেয়ে আছে। এই বিষয়টা আমি আপনাদেরকে ব্যাখ্যা করি। কয়েকদিন আগে আমি যখন ন্যারেশনের লাইভ ক্লাস নিয়েছিলাম, আমি বলেছিলাম দেখেন, যদি এরকম থাকে যে লং লিভ বাংলাদেশ, মাথায় রাখবেন বাংলাদেশ হলো সাবজেক্ট, লিভ হলো ভার্ব, আর লং হলো এক্সটেনশন। আমরা আজীবন পড়ে এসেছি, স্যার মুখস্থ করতে হবে, জি ভাইজান মুখস্থ করতে হবে। আমরা আজীবন পড়ে আসছি প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে ভার্ব, শেষমেশ এক্সটেনশন। কিন্তু আমাদেরটা হয়ে গেছে উল্টা, আমরা আগে পাইছি এক্সটেনশন, পরে ভার্ব, শেষমেশ সাবজেক্ট। এরকম সেন্টেন্স গুলোকে মূলত আমরা মে দিয়ে উল্টে নেই। এটা হয় মে বাংলাদেশ লিভ লং। এইবার এটা ট্যাগ কোশ্চেন যদি আপনি বলেন তাহলে কি মেন্ট শি, দেশকে মার সাথে তুলনা করা হয়। আচ্ছা, যদি প্রবাদ বাক্য থাকে তাহলে ইজন্ট ইট লিখবেন। আর সাবজেক্ট হিসেবে যদি নাউন ক্লজ থাকে, পুরো ক্লজটাকে তখন ইট ধরে নিতে হয়। সাবজেক্ট হিসেবে যদি নাউন ক্লজ থাকে, আই রিপিট, অ্যাজ আ সাবজেক্ট, ইফ নাউন ক্লজ ইজ গিভেন অ্যাজ আ সাবজেক্ট, আমরা এই ক্ষেত্রে পুরো সাবজেক্টটাকে তুলে দিয়ে একটা ইট ধরে নিব। বুঝতে পারা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। আচ্ছা, আসেন তাহলে আমরা এবার এক্সাম্পলে চলে যাই, প্র্যাকটিস সেকশন। তার আগে আপনাদেরকে আমি একটা ট্যাগ কোশ্চেন দেখাই। দেখেন, সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ, সাবজেক্ট হিসেবে যদি নাউন ক্লজ থাকে তখন পুরোটাকে তুলে দিয়ে ইট লিখতে হয়। আচ্ছা, যারা ক্লজ দেখেন নাই, আমরা আমাদের মানে জানেন না, তারা আমাদের ক্লজের ভিডিওটা দেখে নেবেন প্লিজ, ঠিক আছে? আচ্ছা দেখেন, করোনার ঠিক আগে আগে একটা ব্যাংক জবের পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসছিল, ঠিক আছে? আমি ইন্টারমিডিয়েটে একটা কোয়েশ্চেন পেয়েছিলাম, আমাদের স্যার আমাদের কিভাবে কোয়েশ্চেনটা দিয়েছিল যে হোয়াট হি হ্যাজ ইজ নট এনাফ। আমাদের স্যার আমাদেরকে এরকম একটা ট্যাগ কোশ্চেন দিয়েছিল। আমরা তখন ইন্টারমিডিয়েটে পড়ি, আমি আসলে টেনশনে পড়ে গেছিলাম যে ভাই কামটা করলো কি আমার স্যারে, আমার স্যার এই কাজটা কি করলো, এটা কোনো কথা? আমি এরকম টেনশনে পড়ে গেছিলাম, বুঝছেন, যে কেমনে কি। আমি ঠিক বুঝতেছিলাম না যে ভাই আমি কি এই হি অনুযায়ী হ্যাজ নিব নাকি আমি এখানে হি অনুযায়ী ইজ নেব, এইটা আমার মাথায় আসতেছিল না, ঠিক আছে? আচ্ছা, এইটা যারা নাউন ক্লজ চেনেন না তাদেরকে আমি এভাবে বলতে পারি, যদি কখনো এরকম দেখতে পান, এই যে আমি লিখে দিচ্ছি, যারা নাউন ক্লজ চিনেন না, যারা নাউন ক্লজ চেনেন না, এটা তাদের জন্য টিপস এন্ড টেকনিকটা। সেটা হচ্ছে, যদি কখনো এরকম থাকে যে একটা দ্যাট চলে আসছে অথবা একটা ডাব্লিউএস ওয়ার্ড চলে আসছে, এরপরে যদি থাকে সাবজেক্ট, তারপরে যদি থাকে ভার্ব, এরপরে যদি কিছু থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে আরো ভালো। কখনো যদি এরকম থাকে যে দ্যাট অথবা ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, এরপরে বাকি অংশ, তারপরে যদি আরেকটা ভার্ব থাকে, এরপরে আরো বাকি অংশ, এক্ষেত্রে আপনি যেই কাজটা করবেন, এই যে দ্যাট থেকে
লাস্টের মানে পরের যে ভার্বটা, দ্বিতীয় ভার্বের আগের অংশ যেটা, এই পুরো অংশটাকে আপনি সাবজেক্ট ধরে নেবেন, সাবজেক্ট ধরে নেবেন, আর এখানে সাবজেক্টের সমতুল্য হবে ইট। তাহলে এবার আমরা একটু খেয়াল করি তো, এখানে কি আছে, এই যে দ্বিতীয় ভার্ব আছে, দ্বিতীয় ভার্বের আগে কি দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড আছে, এই যে আছে হোয়াট। তারপরে দেখেন তো সাবজেক্ট কি আছে, এই যে আছে এই। এরপরে কি ভার্ব আছে, এই তো আছে হ্যাজ। তার মানে পুরো অংশটাকে আমরা সাবজেক্ট ধরে নিলাম, এটাকে সাবজেক্ট ধরতে হবে। আর যেহেতু সাবজেক্ট ধরছেন তার মানে এটা হয়ে গেছে ইট। মজার ব্যাপার হচ্ছে ভাই, এইটার নামেই নাউন ক্লজ। ঠিক আছে, আমাদের নাউন ক্লজের ভিডিও দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তাহলে নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে থাকলে ইট হয়ে যায়। তার মানে পুরো বাক্যটা হয়ে গেছে ইট ইজ নট ইনাফ, এইটা যথেষ্ট নয়। কোনটা যথেষ্ট নয়? হোয়াট হি হ্যাজ, তার কাছে যা আছে সেইটা যথেষ্ট নয়। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? ইজ ইট। এখন অনেকে কোশ্চেন করতে পারে যে দাদা এখানে তো হ্যাজ রে ধরলেন না, হিরে ধরলেন না। ভাই আগেই তো বলছি পুরো ক্লজটা যদি এরকম দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড সাবজেক্ট ভার্ব একসাথে থাকে, পরে যদি আরেকটা ভার্ব থাকে পরের ভার্বটাকে ভার্ব ধরবো, আগের পুরো অংশটাকে আমরা ইট ধরে নেব। এরকম আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই, এইটা আপনাদের পালা, দেখি আপনারা এটা করে দিতে পারেন কিনা। ঠিক আছে, হোয়াট হি had little effect। দেখি আপনারা এই সেন্টেন্সটার ট্যাগ কোয়েশ্চেন করতে পারেন কিনা। ইটস ইওর টার্ন ডিয়ার। হ্যাঁ, এবার আপনাদের পালা, আপনারা এই সেন্টেন্সটার ট্যাগ কোয়েশ্চেন করে দেন কুইকলি, ভেরি কুইকলি, দেখি কে করতে পারেন। আচ্ছা, তাহলে দেখেন মজার ব্যাপার হচ্ছে এই যে এটা হলো সাবজেক্ট, এইটা হলো অক্সিলারি ভার্ব, পরে হচ্ছে ভার্বের মেইন ভার্ব বা মূল ফর্ম। এই যে ডব্লিউএস ওয়ার্ড আসছে, ওটা হয়ে গেছে আমাদের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট ধরতে হবে, আমরা এটাকে সাবজেক্ট ধরলাম, এটাকে কি করতে হবে? ইট। এবং এই জিনিসটাই আমাদের জন্য কি? এই জিনিসটাই হলো আমাদের নাউন ক্লজ। তাহলে দেখেন ইট হ্যাড লিটল ইফেক্ট, ইট হ্যাড লিটল ইফেক্ট, এটা লিটল ইফেক্ট রয়েছিল, মানে এটার ইফেক্ট ছিল না বললেই চলে। এবার দেখেন তো লিটল শব্দটা নিজেই কিন্তু নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? আমরা এইটাকে দেখেন ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি হ্যাড ইট। আর এটাকে যদি আপনি পাস্ট ইনডিফিনিট টেন্স ধরে নেন তাহলে হবে এটা ডিড ইট। ওকে, তবে ডিড ইটটা ততটা প্রচলিত নয়, আমরা এখানে ধরে নেব হ্যাড ইট। ওকে দেয়ার, ওকে ডিয়ার। আচ্ছা, পারবো আমরা ইনশাআল্লাহ। এইবার আসেন, তাহলে দেখেন যদি লেখা থাকে অল ইজ ওয়েল, কি লিখবো আমরা? ইজন্ট ইট। এবার দেখেন হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড। এইটা হলো একটা প্রবাদ বাক্য। এই প্রবাদ বাক্যটার বাংলা হলো, এই প্রবাদ বাক্যটার বাংলা হলো ভাগ্যের লিখন না যায় খণ্ডন। ভাগ্যের লিখন না যায় খণ্ডন, প্রবাদ বাক্য ভাই। ঠিক আছে, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, isn't it? আচ্ছা, all the people, is all the people মানে সব মানুষ দিয়ে হয়ে গেছে। দেখেন came here, didn't they? এবার আসেন what, ওই যে দেখেন সাবজেক্ট ছাড়া, ভার্ব ছাড়া জাস্ট এই চিহ্নটা যদি আসে তাহলে আমরা লিখবো isn't it? এবার দেখেন the mother rose in her, এই রোজ হচ্ছে V2, এই রোজ মানে হলো জেগে ওঠা, ইন হার মানে তার। তাহলে এই বাক্যটা এখানে মাদার মানে হলো মাতৃত্ব, এখানে মাদার মানে মাতৃত্ব।
আমরা জানি যা ধরা বা ছোঁয়া যায় না, যা ধরা বা ছোঁয়া যায় না সেটার পরিবর্তে ইট বসে। দ্য মাদার রোজ ইন হার, বাংলা হলো তার মধ্যে মাতৃত্ববোধ জেগে উঠলো। এই যে দেখেন রাইজ মানে জেগে ওঠা, পাস্ট টেন্স হচ্ছে রোজ, পাস্ট পার্টিসিপল পরে আসছেন রাইজেন, তাহলে রোজ কিন্তু V2। এখন কারো ভিতরে কিন্তু মা জায়গা উঠে না, মাতৃত্ববোধ জেগে উঠে, তাহলে এটা কি হবে বাবা? এটা হবে ডিডন্ট ইট। সরি, দেখি এফ নাম্বারটা কে করতে পারেন? এইখানে আমাদের অধিকাংশ ভাই বোনেরা ভুল করে ফেলেন। দেখি এফ নাম্বার যে প্রশ্নটা, সরি, এই সরি যে ট্যাগ কোশ্চেনটা, দেখি এটা কে বা কারা করে দিতে পারেন কুইকলি। পরেরটা, দ্য লাস্ট অপশন, সরি, হু ক্যান আনসার ইট? Oh my God, ইভান ভাই, সুইট মিয়া, আবু হারিস ভাই লিখছেন। দেখেন সরি মানেই হচ্ছে আই অ্যাম সরি, আই অ্যাম উজ্জ আছে, শুধু সরি দেয়া আছে, তাহলে এটা কি হবে? এটা হবে আর্নড আই। আর যদি ইনফর্মালি লেখেন তাহলে হবে এইন্ট আই। মাথায় রাখবেন অপশনে এইন্ট আই আর্নড আই দুটোই যদি থাকে তখন এইন্ট আই নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না এটা আমি ব্যাখ্যা করছি বারবার, ঠিক আছে? আমরা অলওয়েজ চেষ্টা করব এইন্টটাকে অ্যাভয়েড করার, স্পেশালি কোন পরীক্ষার খাতায় যখন আমরা লিখবো বা মূল এক্সামে। ওকে ডিয়ার, এইবার আছে দেখেন ওকে, এটা করে দেন দেখি কে পারেন। ওকে, ওকে কে পারেন? ট্রাই করেন। আচ্ছা, এই ওকে মানে হচ্ছে ইটস ওকে, এর মানে হচ্ছে ইট ইজ ওকে। তাহলে আপনি বুঝতে পারতেছেন, ইজন্ট ইট? ওকে, টেক হার অ্যাওয়ে, হ্যাঁ আমরা যদি অ্যাওয়ে বলি এটা উচ্চারণ হচ্ছে আওয়ে, হ্যাঁ, টেক হার অ্যাওয়ে, এই যে V1 দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা লিখবো উইল ইউ। যদি কেউ চান তাহলে লিখতে পারেন ওন্ট ইউ, both correct. I number, where there is a will there is a way, ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়। তাহলে এটা একটা প্রবাদ বাক্য, প্রবাদ বাক্যের ক্ষেত্রে কি লিখবো আমরা? isn't it? ঝামেলা শেষ। I, you and he may be punished, বুঝতেই পারতেছেন, mayn't উই, কারণ ওই যে ফার্স্ট সেকেন্ড থার্ড পারসন থাকলে। হ্যাপি বার্থডে, এই হ্যাপি বার্থডে মানে কি? এখানে উইশ বোঝাচ্ছে, এখানে উজ্জ আছে, আই উইশ ইউ হ্যাপি বার্থডে, তাহলে উইশ মানে V1 কি হবে? যে কোনো উইশ থাকলে ডোন্ট আই। গুড ইভিনিং, এই সেম জিনিস, আই উইশ ইউ গুড ইভিনিং, গুড মর্নিং, গুড আফটারনুন, ডোন্ট আই। ঠিক আছে ডিয়ার? ঠিক আছে ডিয়ার, পারা যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এগুলো অনেক সহজ জিনিস। এইবার চলে আসি, দেখেন she knew that, সে জানতো যে আই এম ইনোসেন্ট। যদি দ্যাট যুক্ত ক্লজ পান, খুব মনোযোগ সহকারে দেখেন, he knew that, I guess that, I believe that, we know that, এই যে দ্যাট যুক্ত যখন দুটো ক্লজ থাকবে, হ্যাঁ দ্যাট যুক্ত দুটো ক্লজ থাকলে এই যে দেখেন আমরা বলবো প্রথম অংশ অথবা প্রথম ক্লজ, এরপরে দ্যাটের পরে যেটা দেয়া আছে দ্বিতীয় অংশ অথবা দ্বিতীয় ক্লজ। দ্যাট যুক্ত দুটো ক্লজ থাকলে এক্ষেত্রে আগেরটাকে বাদ দিয়ে পরেরটা অনুযায়ী ট্যাগ কোশ্চেন লিখতে হয়। তাহলে আমরা she knew that, সে জানতো যে আই এম ইনোসেন্ট, হ্যাঁ আমি নিষ্পাপ নিরীহ, তাহলে কি হবে? aren't I। তবে আপনি ইনফর্মালি লিখলে লিখতে পারেন ain't I। এরপরে দেখেন if you help me today, যদি তুমি আজ আমাকে সাহায্য করো, I will help you tomorrow, আমি আগামীকাল তোমাকে সাহায্য করব। এই যে দেখেন যখন আপনি দেখবেন দুটো ক্লজ আছে, দুটো ক্লজ আছে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট, তখন আপনি ইন্ডিপেন্ডেন্ট অনুযায়ী, ঠিক আছে, যার সাথে লিঙ্কার থাকে সেই ক্লজটা ডিপেন্ডেন্ট হয়, অধীন ক্লজ হয়। অধীন ক্লজ কেন বললাম? দেখেন আমি যদি শুধু এতটুকু বলি যে যদি তুমি আমাকে আজকে সাহায্য করো,
মনের ভাব প্রকাশ পায় না, একটা আকাঙ্ক্ষা থাকে, তাই এটা ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু আমি যদি শুধু এতটুকু বলতাম আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, মনের ভাব প্রকাশ পায়, স্বাধীনভাবে প্রকাশ পায়, তাই এটা হচ্ছে স্বাধীন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা ডিপেন্ডেন্টটারে ক্যান্সেল করব, ইন্ডিপেন্ডেন্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন নেব। আই উইল আছে, তাহলে আমরা কি লিখবো? ওন্ট আই। ঠিক আছে, নাও আই লাভ হার, এ নো আছে, নো এর কোনো ভ্যালু নাই, আই লাভ হার কি হবে? ডোন্ট আই। বাই বাই, এটাও এক ধরনের উইশ, তাহলে কি হবে? ডোন্ট আই। আবার দেখেন আই থিংক দ্যাট, এই যে দ্যাট আছে, দ্যাট থাকলে আগের অংশ ক্রস, পরের অংশ টিক, তাহলে কি হবে? isn't, sorry, isn't he। আমরা ইজিলি কভার করতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে ডিয়ার, তাহলে এগুলোরে খুব বেশি ফেয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আরেকবার বলছি, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ যারা যুক্ত হতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। আসেন আমরা এবার শেষ অংশটা দেখছি, লাস্ট স্লাইড। ওয়াও, এই যে ওয়াও, হ্যাঁ সাবজেক্ট নাই, ভার্ব নাই, কি লিখবেন? isn't it, never tell a lie, imperative sentence, will you? এরপরে দেখেন there is honest, ওই যে দেখেন that বা ws ওয়ার্ড, সাবজেক্ট ভার্ব বাকি অংশ এতটুকু যুক্ত আছে, এই পুরোটাকে আপনি সাবজেক্ট বা ইট ধরে নেন। it is known to all, কি হবে বাবা? isn't it। তারপরে দেখেন not only but also, not only রূপা but also we, আমরা জানি not only but also দ্বারা যুক্ত থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, এখানে not দেয়াই আছে, তাহলে আমরা কি লিখবো? will we। ওয়েলকাম, ওয়েলকাম এটা কি হবে? এই যে দেখেন আপনি যখন কাউকে বলছেন থ্যাংক ইউ, এখানে উজ্জ্ব আছে আই থ্যাংক ইউ, কি হচ্ছে? ডোন্ট আই। ওয়েলকাম, মজার ব্যাপার হচ্ছে এই ওয়েলকামটাও উইশ, তবে আমরা কিন্তু বলি না আই উইশ ইউ ওয়েলকাম, আমরা কি বলি? ইউ আর ওয়েলকাম। তাহলে যেহেতু ইউ আর ওয়েলকাম, সো এটা কি হবে? আন্ট ইউ। সো মাই ডিয়ার লার্নার্স, এই ছিল আমাদের আজকের ট্যাগ কোয়েশ্চেনের এ টু জেড আলোচনা। আমি দৃঢ় বিশ্বাস করি ইনশাআল্লাহ আমাদের আজকের এই ক্লাসটা দেখার পর আপনাদের কখনোই আর ট্যাগ কোয়েশ্চেন নিয়ে ঝামেলায় পড়তে হবে না ইনশাআল্লাহ। তো আপনাদেরকে বলে দেই, আমরা 23শে ফেব্রুয়ারি থেকে একটা ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্স চালু করেছি। আমরা 1 থেকে 5 রোজার মধ্যে, হ্যাঁ আপনাদেরকে একটা মারাত্মক তথ্য দিচ্ছি, আপনাদের জন্য একটা গুড নিউজ বলতে পারেন। ঠিক আছে, আমরা 1 থেকে 5 রমজানের মধ্যে, হ্যাঁ 5 রমজানের মধ্যে আমাদের একটা ব্যাচ আসতেছে, অনলাইনের ব্যাচ, সেটা হলো A to Z of parts of speech। A to Z of parts of speech এর একটা অনলাইন কোর্স আসতেছে, যারা যুক্ত হতে চান এই কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন। এইখানে 15 থেকে 17টা ক্লাস থাকবে। বাংলাদেশে এর আগে পার্টস অফ স্পিচ এভাবে কেউই ক্লাস করায় নাই, ঠিক আছে, কেউই ক্লাস করায় না। ইনশাআল্লাহ সুপার ডুপার একটা কোর্স পাবেন, যেখানে কোর্স ফি মাত্র 400 টাকা। ঠিক আছে, এটা আমি ইংরেজিতে লিখে দেই, মাত্র 400 টাকা। যারা যুক্ত হতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01917211236, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। লাইফের বেস্ট পার্টস অফ স্পিচ এর একটা কোর্স পাবেন ইনশাআল্লাহ। তো আমরা আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখলে, সুস্থ রাখলে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আবার আরেকটা টপিক নিয়ে ক্লাসে আসবো। দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।